Hello and welcome to our YouTube channel WB Exams Wala। তো WB Exams ওয়ালাতে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। তো আমি রঞ্জন স্যার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইকোনমিক্স ওয়ান শট, যেখানে আমরা ইকোনমিক্সের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব, সেটা হচ্ছে বেসিক্স অফ ইকোনমি। তো সবার আগে বলে রাখি, এই যে ইকোনমিক্স সাবজেক্টটা আমরা যেটা পড়ছি সেটা কোন পার্টে থাকছে না, তোমাদের জিএ পার্টে থাকছে, যেটাকে আমরা বলি জেনারেল অ্যাওয়ারনেস। তোমরা সকলেই জানো যে তোমাদের আপকামিং অনেকগুলো এক্সামসই আছে, যেরকম ওয়েস্ট বেঙ্গলের কথা যদি আমরা বলি তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের আপকামিং এক্সামস আছে। তারপর তোমরা জানো যে এসএসসি এমটিএস সিএইচএসএল তার নোটিফিকেশন এসছে, তো তোমাদের সামনে সেই এক্সামসগুলোও আছে। তার পাশাপাশি যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য অ্যাপ্লাই করেছো, সেই সকল এক্সামগুলোও কিন্তু অলরেডি পাইপলাইনে আছে, ঠিক আছে। তো এই সকল এক্সামের জন্য কিন্তু এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই প্রত্যেকটা এক্সামেই জিএ কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, জিএ জেনারেল অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে এই প্রত্যেকটা এক্সামে। আর সেই এক্সামগুলোর ওপর বেস করেই আমি তোমাদের জন্য আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বেসিক্স অফ ইকোনমি। তো ইকোনমিক্স শুরু করার আগে আমাদের এই টপিকটা করতেই হয়, আদারওয়াইজ আমি অন্যান্য টপিকগুলো তোমাদেরকে রিলেট করাতে পারবো না। তো সবার আগে আমরা একদম বেসিক্স যেটা আছে সেটা বুঝবো, তারপরে ধীরে ধীরে প্রত্যেকটা টপিক কিন্তু আমি চেষ্টা করব তোমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে আসার। আর হ্যাঁ, এখানে শুধুমাত্র কিন্তু থিওরিই থাকছে না, তার পাশাপাশি তোমরা পেয়ে যাবে স্যাম্পল কোশ্চেন্স বা নমুনা প্রশ্ন, যেগুলো কিন্তু বিগত এক্সামসগুলো থেকে আমি এখানে বাছাই করে নিয়ে এসেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের বিভিন্ন এক্সামে এসছে। তো এই কোশ্চেন্সগুলোই আমি নিয়ে এসেছি। আর হ্যাঁ, এরকম নয় যে এই কোশ্চেন্সগুলো আসার সম্ভাবনা নেই, এই কোশ্চেন্সগুলো আসার সম্ভাবনা প্রবণ। তো সেই জন্যই কিন্তু আমি মেনলি এই কোশ্চেন্সগুলো নিয়ে এসেছি। তো সবার শেষে কিন্তু আমি এই কোশ্চেন্সগুলো ডিসকাস করব। তো শুরু থেকেই তোমরা দেখো। তো সবার আগে আমরা যেটা করব, ফার্স্ট কিভাবে আমরা এই পুরো জিনিসটা বুঝবো, তো তার একটা সামারি আমি এখানে নিয়ে এসেছি। তো সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফোকাস করব প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে আমরা চলে যাব টাইপস অফ ইকোনমি, তারপর চলে যাব ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইটস সেক্টরস, যেখানে আমরা প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর সেগুলো সম্পর্কে ডিসকাস করব। অ্যান্ড লাস্টে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। তো প্রত্যেকটা টপিকই কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর তোমরা শেষে দেখতেই পাচ্ছ লাস্টে যেটা আমরা করব সেটা হচ্ছে স্যাম্পল কোশ্চেন্স বা নমুনা প্রশ্ন, যেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্সই আমি তোমাদের জন্য মেনলি নিয়ে এসছি, বা তোমরা বলতে পারো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স ইন ইউর আপকামিং এক্সামস। তো চলো শুরু করি আজকের টপিক, দ্যাট ইজ বেসিক্স অফ ইকোনমি, ঠিক আছে। তো তোমরা এই সাবজেক্টটা তো পড়েই থাকো যে ইকোনমিক্স, আর অনেকেরই ভয় এই সাবজেক্টটা নিয়ে, বাট কেন জানি না। তো ভয়ের কোনো কারণ নেই, জিনিসগুলোকে আমি যতটা সম্ভব সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করব, তো যেখানে আর ইকোনমিক্স নিয়ে তোমাদের আর কোনো ভয় বা সমস্যা থাকবে না, ঠিক আছে। তো সবার আগে এই যে ইকোনমিক সাবজেক্টটা আমরা পড়ছি, এটা তো একটা ইংরেজি শব্দ, বাট এই শব্দটা অ্যাকচুয়ালি এসছে একটা ল্যাটিন বা গ্রিক শব্দ থেকে, ঠিক আছে। যে একটা ল্যাটিন বা গ্রিক শব্দ যেটা হচ্ছে ওইকোনমিয়া, যে শব্দটা হচ্ছে ওইকোনমিয়া বা ওইকোনমসও তোমরা বলতে পারো। তো ওইকোনমিয়া এর মানে হচ্ছে হাউস হোল্ড ম্যানেজমেন্ট। ওইকোনমিয়া এর মানে কি? এর মানে হচ্ছে হাউস হোল্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এই শব্দর থেকেই কিন্তু এই ইকোনমিক শব্দটা এসছে। মানে মোস্টলি যে ইংরেজি শব্দ আমরা দেখতে পাই তার বেশিরভাগটাই কিন্তু গ্রিক বা ল্যাটিন অরিজিনেটেড, সেক্ষেত্রে ইকোনমিক্সও কিন্তু তাই আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রিক শব্দ থেকে এসছে। তো সর্বপ্রথম অ্যারিস্টটল, যিনি একজন গ্রিক দার্শনিক বা গ্রিক ফিলোসফার তোমরা বলতে পারো, তিনি কিন্তু এই শব্দটার প্রথম ব্যবহার করেছিলেন, যে ইকোনমিক্স অ্যাজ আ সায়েন্স অফ হাউসহোল্ড ম্যানেজমেন্ট। তো অ্যারিস্টটল দ্য গ্রিক ফিলোসফার টার্মড ইকোনমিক্স অ্যাজ আ সায়েন্স অফ হাউসহোল্ড ম্যানেজমেন্ট। তো সর্বপ্রথম অ্যারিস্টটলই কিন্তু এই শব্দটার ব্যবহার করেছিলেন।
বাট এখানে একটা জিনিস তোমাদের বলে রাখার কি এক্সামে তোমাদের জিজ্ঞেস করতে পারে হু ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স, হু ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স, সেক্ষেত্রে কিন্তু ভুলেও তোমরা অ্যারিস্টটল করে আসবে না, ঠিক আছে। ফাদার অফ ইকোনমিক্স এর কথা যদি আমি তোমাদের বলি তাহলে ফাদার অফ ইকোনমিক্স হচ্ছে অ্যাডাম স্মিথ। ফাদার অফ ইকোনমিক্স কে? অ্যাডাম স্মিথ, ঠিক আছে। Who is the father of economics? Adam Smith is known as father of economics. He is known as father of economics, ঠিক আছে। তো এটা মনে রাখবে, অ্যাডাম স্মিথ, যিনি একটা বই লিখেছিলেন ওয়েলথ অফ নেশন, সেই বইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো সবকিছুই আমি পরবর্তীতে তোমাদের পরবর্তী স্লাইডে তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি চলে আসব ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স। তো ইকোনমিক্সের মেনলি দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তো তোমাদের এক্সামে যেই পার্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তাই বলে কি মাইক্রো ইম্পর্টেন্ট নয়? না, মাইক্রো ইম্পর্টেন্ট, বাট মাইক্রো কিছু স্পেসিফিক এক্সামের জন্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাট ওভারঅল যদি আমি এক্সামসগুলোকে দেখি সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সব থেকে সেটা হচ্ছে তোমাদের এই ম্যাক্রো ইকোনমিক্স, কারণ মোস্টলি এক্সামগুলোতে ম্যাক্রো ইকোনমিক্স থেকেই কিন্তু কোশ্চেন্স আসে। ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যেটাকে আমরা শর্টে WBCS এক্সামস বলে থাকি, তো WBCS এও কিন্তু যে ইকোনমিক্স পার্ট থেকে তোমরা কোশ্চেন্স দেখতে পাও সেটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স নয়। বাট হ্যাঁ, তোমরা যদি SSC মানে স্টাফ সিলেকশন কমিশন তার CGL বা CHSL এই ধরনের এক্সামগুলো অ্যাপিয়ার করো, সেখানে কিন্তু ম্যাক্রোর পাশাপাশি মাইক্রো ইকোনমিক্স থেকেও কিন্তু কোশ্চেন্স থাকে, ঠিক আছে। শুধু তাই নয়, বিভিন্ন ডিফেন্স রিলেটেড যে এক্সামসগুলো হয় NDA বা CDS, এই ধরনের এক্সামগুলোতেও কিন্তু ভালো রকম কোশ্চেন্স কিন্তু মাইক্রো ইকোনমিক্স থেকে থাকে। এবার তোমাদের মধ্যে অনেকেরই মাথায় একটা প্রশ্ন জাগছে যে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে পার্থক্যটা কোথায়? এক্সকিউজ মি। তো দেখো, মাইক্রো আর ম্যাক্রো এই ওয়ার্ডটার উপর যদি আমরা ফোকাস করি, তো মাইক্রো কথার অর্থ হচ্ছে স্মল বা ক্ষুদ্র বা ছোট, whereas ম্যাক্রো কথার অর্থ হচ্ছে বিশাল বা বড়, ঠিক আছে। তো মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, তো সবার আগে আমাকে বুঝতে হবে যে ইকোনমিক্স বলতে আমরা কি বুঝি। তো ইকোনমিক্স ইজ নাথিং বাট আ সাবজেক্ট, একটা বিষয় যেটা আমরা অধ্যয়ন করি বা পড়াশোনা করি। তো এবার এই যে সাবজেক্টটা সেটা কি নিয়ে ডিল করছে, তো ইকোনমিক্সকে আমি এভাবেও বলতে পারি যে ইকোনমিক্স ইজ আ সাবজেক্ট হুইচ ডিলস উইথ ইকোনমি, যেটা ইকোনমি নিয়ে ডিল করে। এবার ঘটনা হচ্ছে ইকোনমি বলতে আমরা কি বুঝি। তো ইকোনমি ইজ নাথিং বাট আ ফ্রেমওয়ার্ক, আ স্ট্রাকচার বা একটা পরিকাঠামো বলতে পারো, যেই পরিকাঠামোর মধ্যে দিয়ে আমরা মেনলি যেটা দেখি সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস। তাহলে আমরা ইকোনমিকে এভাবে বলতে পারি, বিভিন্ন ক্ষেত্রে তোমরাও শুনে থাকবে যে ইকোনমি এই টার্মটার ব্যবহার, যে আমাদের দেশের ইকোনমি এখন ভালো নয় বা আমাদের দেশের ইকোনমিক প্রোগ্রেশন এখন খুব ভালো। তো এই যে ইকোনমি, এটার মানেটা কি? তাহলে ইকোনমি ইজ আ ফ্রেমওয়ার্ক উইদিন হুইচ ইকোনমিক অ্যাক্টিভিটিস আর ক্যারিড আউট, হুইচ কুড বি প্রোডাকশন, কনজাম্পশন, ট্রেড, ইনকাম, ডিস্ট্রিবিউশন এটসেট্রা। তাহলে ইকোনমি হচ্ছে এমন একটা পরিকাঠামো যেই পরিকাঠামোর মধ্যে দিয়ে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলোকে দেখছি, যেটা কিনা প্রোডাকশন হতে পারে, কনজাম্পশন হতে পারে, ইনকাম হতে পারে, ট্রেড, ডিস্ট্রিবিউশন সব কিছুই হতে পারে। তো এই যে অ্যাক্টিভিটিস, এগুলো দেখার জন্য যে একটা পরিকাঠামো সে একটা দেশের ভেতরে, তো সেটাকেই আমরা বলছি সেই দেশের ইকোনমি। আর যেই সাবজেক্ট ইকোনমি নিয়ে ডিল করছে তাকে আমরা বলছি ইকোনমিক্স। এবার চলে আসি মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। তো মাইক্রো মানে হচ্ছে ছোট, তার মানে হচ্ছে যখন এই ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলোকে আমরা স্মল স্কেলে মেজার করব, দ্যাট শুড বি আ পার্ট অফ মাইক্রো ইকোনমিক্স। আর যখন এই ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলোকে আমরা লার্জ স্কেলে মেজার করব, দ্যাট শুড বি আ পার্ট অফ ম্যাক্রো ইকোনমিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি নাও বুঝতে পেরে থাকো, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, একটা উদাহরণ নিচ্ছি তোমাদের জন্য, যেটার থ্রু তোমরা খুব সহজভাবে এটাকে রিলেট করতে পারবে। ধরে নিচ্ছি যে তোমার ডেইলি কনজাম্পশন, ঠিক আছে, তোমার ডেইলি কনজাম্পশন ধরে নিচ্ছি 200 গ্রাম চালের ভাত। তাহলে তুমি ডেইলি 200 গ্রাম চালের ভাত কনজিউম করছো,
ঠিক আছে। তো আমি যদি প্যারালালি এটাও দেখি যে একটা দেশের ডেইলি কনজাম্পশন কত, তো সেক্ষেত্রে কি আমি এই স্মল ইউনিট মানে যেখানে আমি বললাম 200 গ্রাম চাল, তাহলে ইউনিটটা কি নিয়েছি? গ্রাম। তো যখন আমি একটা দেশের রেসপেক্টে এই ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করব, কনজাম্পশন, ডেইলি কনজাম্পশন একটা কান্ট্রির, সেটা নিশ্চয়ই গ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমার ইউনিটটা হয়ে যাবে কুইন্টাল বা মেট্রিক টন। বোঝা গেল? তো যখন আমরা এই ইকোনমিক যে প্যারামিটার্স বা এই ইকোনমিক যে অ্যাক্টিভিটিস, সেগুলোকে যখন আমরা লার্জ স্কেলে মেজার করছি, মানে একটা বড় টেরিটরির রেসপেক্টে যখন রিপ্রেজেন্ট করছি, দ্যাট শুড বি আ পার্ট অফ ম্যাক্রো ইকোনমিক্স। যখন একটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই জিনিসগুলো ডিসকাস করছি, দ্যাট ইজ আ পার্ট অফ মাইক্রো ইকোনমিক্স। যেরকম আরো একটা এক্সাম্পল যদি দিই, ধরো ইনকাম, ঠিক আছে, যে একটা ব্যক্তির বছরে ইনকাম, সেটা কি হতে পারে? লক্ষ বা কোটিতে হতে পারে। সে 12 লাখ পার অ্যানাম, একটা ব্যক্তির আয় 12 লাখ পার অ্যানাম, বছরে 12 লাখ টাকা, তো 12 লক্ষ টাকা। তো এখানে আমি যে ইউনিটটা নিয়েছি সেটা হচ্ছে লক্ষ বা লাখ, তাই তো। তো এবার একটা দেশের যদি আমি জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম মেজার করতে যাই, তো সেটা কি আমি এই লাখে রিপ্রেজেন্ট করতে পারবো বা লক্ষে রিপ্রেজেন্ট করতে পারবো? কখনোই নয়। সেক্ষেত্রে বিলিয়ন বা ট্রিলিয়নে আসবে ভ্যালুটা, তাই কি না? তো দ্যাট ইজ আ পার্ট অফ ম্যাক্রো ইকোনমিক্স। তো যখন একটা দেশ বা একটা লার্জ টেরিটরির রেসপেক্টে যখন এই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আমরা মেজার করি বা দেখি, দ্যাট ইজ আ পার্ট অফ ম্যাক্রো ইকোনমিক্স। ওয়ারঅ্যাজ যখন আমি একটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে যখন এই ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো দেখছি, দ্যাট ইজ আ পার্ট অফ মাইক্রো ইকোনমিক্স। আশা করি তোমরা এবার রিলেট করতে পেরেছো। ঠিক আছে, তো চলো দেখে নিই নেক্সট পার্ট। আচ্ছা, তো নেক্সট পার্ট যেটা আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি, সেটা হচ্ছে ইকোনমি। ইকোনমি বলতে আমরা কি বুঝি? তো দেখো এখানে প্রত্যেকটা জিনিস যেরকম ইংরেজিতে বলা রয়েছে, তো সেরকমই বাংলায়ও কিন্তু ডেসক্রাইব করা রয়েছে। তো আমাদের এখানে ক্লাসের মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের মাতৃভাষায় তোমাদের এই কনসেপ্টগুলো প্রোভাইড করা। এই যে ধারণাগুলো আমরা দিচ্ছি, সেটা তোমাদের মাতৃভাষায় দিচ্ছি। তো এটাই একটা তোমাদের সুবিধে, যেখানে তোমরা আরো বেটার ওয়েতে এই জিনিসগুলোকে রিলেট করতে পারো। ঠিক আছে, তো দেখো যেটা বলা হয়েছে এখানে, ইকোনমি ইজ আ ফ্রেমওয়ার্ক উইদিন হুইচ ইকোনমিক অ্যাক্টিভিটিজ আর ক্যারিড আউট, হুইচ কুড বি প্রোডাকশন, কনজাম্পশন, ইনভেস্টমেন্ট এটসেট্রা। তাহলে অর্থনীতি হলো একটি কাঠামো যার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, যা উৎপাদন, ভোগ বা খরচ বা বিনিয়োগ ইত্যাদি বোঝায়। এটি একটি প্রদত্ত ভৌগোলিক অবস্থানে বিভিন্ন এজেন্টের দ্বারা উৎপাদিত বাণিজ্যের মধ্যে দিয়ে বিতরণ, সীমিত পণ্য এবং পরিষেবার ব্যবহার নিয়ে গঠিত। তো দেখো এখানে কি বলা হয়েছে, এক সীমিত পণ্য, অ্যান্ড সেকেন্ড থিং ইজ এজেন্ট। ঠিক আছে, তো এখানে এজেন্ট বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি? ঠিক আছে, এজেন্ট বলতে আমরা কাকে বোঝানো, এজেন্ট বলতে কাদের বোঝানো হচ্ছে। অ্যান্ড সেকেন্ডলি যেটা, যে এখানে সীমিত পণ্য বলা হয়েছে, এর পেছনে কারণটা কি? তো দেখো এখানে সীমিত পণ্য বলা হয়েছে, এর পেছনে কারণটা হচ্ছে যে একটা দেশের যে ভৌগোলিক অবস্থান বা যে জিওগ্রাফিক্যাল এরিয়া, সেটা কিনা কনফাইন্ড, তাই তো, সেটা ফাইনাইট। তো সেই এরিয়াতে যা কিছু প্রডিউস হচ্ছে সেটাও কিন্তু ফাইনাইট, এটা কিন্তু ইনফাইনাইট নয়। আর সেই যে দ্রব্য বা পরিষেবা, পণ্য বা পরিষেবা, সেটা কি করে ডিস্ট্রিবিউট হচ্ছে অ্যামং দ্য পিপল, সেটাও কিন্তু এই পরিকাঠামোর মধ্যে দিয়ে দেখা হয়। আর তার পাশাপাশি এজেন্ট বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে? এজেন্ট বলতে তাদেরকেই বোঝানো হয়েছে যারা এই সকল অ্যাক্টিভিটিস, ইকোনমিক অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। সেটা প্রোডাকশন হতে পারে, কনজাম্পশন হতে পারে, বা দুটোই হতে পারে, ইনকাম, ট্রেড এটসেট্রা। তো আমরা সকলেই কিন্তু ইকোনমিতে একটা এজেন্ট। আমরা সব কিছুই করছি, আমরা উৎপাদন করছি, আমরা কনজিউম করছি, আমরা ট্রেড করছি, আমরা ইনকাম করছি। তো ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে বিজনেস অর্গানাইজেশন, গভর্নমেন্ট, সকলেই কিন্তু ইকোনমিতে একটা এজেন্ট। বোঝা গেল? তো এখানে সেটা ডেসক্রাইবও করা হয়েছে, দ্য ইকোনমিক এজেন্টস ক্যান বি ইন্ডিভিজুয়াল, বিজনেস অর্গানাইজেশন অর গভর্নমেন্ট। বোঝা গেল?
তো চলো দেখে নিই নেক্সট পার্টে কি বলা হয়েছে। তো নেক্সট পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপস অফ ইকোনমি, এটা নিয়ে ডিসকাস করব। তো টাইপস অফ ইকোনমি ডিসকাস করার আগে তোমাদের কাছে আমি কিছু ইকোনমিক কনসেপ্টের ব্যাপারে ধারণা দিতে চাই, যেখানে বিভিন্ন ধরনের ইকোনমিক কনসেপ্ট তো আছে, যার মধ্যে থেকে বহু প্রচলিত যে দুটি কনসেপ্ট সেটি হলো ক্লাসিক্যাল, আরেকটা হচ্ছে কেনিশিয়ান। কি কি বললাম? এক ক্লাসিক্যাল স্কুল অফ ইকোনমিক থট, আরেকটা হচ্ছে কেনিশিয়ান স্কুল অফ ইকোনমিক থট। ঠিক আছে, তো এই দুটো ইকোনমিক কনসেপ্ট যেটা কিনা বহুল প্রচলিত বলতে পারো বা মোস্ট অ্যাকসেপ্টেড ইকোনমিক কনসেপ্ট। তো এই ইকোনমিক কনসেপ্টটা কি তারপরে আমি ডিসকাস করব ইন টার্মস অফ দ্য রোল অফ দ্য স্টেট। এখানে যে ইকোনমিকে ক্লাসিফাই করা হয়েছে অ্যাজ এ ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি, তো সেটার ব্যাপারে আমরা কিন্তু পরবর্তীতে ডিসকাস করব। তো সবার আগে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ক্লাসিক্যাল স্কুল অফ ইকোনমিক থট। সেটা কি? তো ক্লাসিক্যাল যেটা প্রথাগতভাবে চলে আসছে সেটাকেই মেনলি বোঝানো হচ্ছে, আর কেনিশিয়ান হচ্ছে একটু পরবর্তীতে এসছে। আর এই যে টার্মটা যেটা শুনতে পাচ্ছ কেনিশিয়ান, এটা একজন ইকোনমিস্টের নাম অনুসারে এই নামকরণটা করা হয়েছে, জন মেনার্ড কেনিস। ঠিক আছে, জন মেনার্ড কেনিস, তার নাম অনুসারে এই তার যে মতাদর্শ, তার যে ইকোনমিক মতাদর্শ সেটার উপর ভিত্তি করেই কিন্তু এখানে এই নামকরণটা করা হয়েছে কেনিশিয়ান ইকোনমিক্স। ঠিক আছে, তো ক্লাসিক্যাল কনসেপ্ট এটা বলছে যে একটা দেশের ভেতরে গভর্নমেন্টের যে রোল সেটা থাকবে খুবই সীমিত। ঠিক আছে, গভর্নমেন্টের যে রোল সেটা থাকবে খুবই সীমিত বা লিমিটেড। গভর্নমেন্ট এখানে শুধুমাত্র যে জিনিসগুলো প্রোভাইড করবে সেটা কি কি, যেরকম প্রোটেক্টিং দ্য ন্যাশনাল বর্ডার, মানে দেশকে একটা সুরক্ষা প্রদান করা। ঠিক আছে, নাম্বার 2 এনফোর্সিং দ্য সিভিল ল, সিভিল লকে এনফোর্স করা। ঠিক আছে, বা ইমপ্লিমেন্ট করা। অ্যান্ড থার্ড ওয়ান ইজ টু সাম ডেভেলপমেন্ট ওয়ার্ক লাইক বিল্ডিং অফ রোড, ব্রিজেস এটসেট্রা। তো গভর্নমেন্টের মেনলি কাজ হবে এই তিনটে, যেরকম কান্ট্রিকে সুরক্ষা প্রদান করা, সেকেন্ড সিভিল লকে এনফোর্স করা, অ্যান্ড তার পাশাপাশি কিছু কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক লাইক রাস্তা বানানো, ব্রিজ বা এই ধরনের কাজগুলো কিন্তু করবে। ঠিক আছে, গভর্নমেন্ট কখনোই মার্কেটকে কন্ট্রোল করবে না, জিনিসপত্রের দাম ঠিক করে দেবে না। তো ক্লাসিক্যাল যে থট তারা কিন্তু এই জিনিসটার উপর বিশ্বাস রাখে বা এই জিনিসটাকে বিলিভ করে। হোয়ার অ্যাজ অন দ্য আদার হ্যান্ড কেনিশিয়ান স্কুল অফ ইকোনমিক থট বলে যে না, গভর্নমেন্ট তো এই জিনিসগুলো করবেই, তার পাশাপাশি গভর্নমেন্ট মার্কেটকেও ডিরেক্টলি রেগুলেট করবে, যেখানে জিনিসপত্রের দাম থেকে শুরু করে প্রোডাকশন মানে উৎপাদন থেকে শুরু করে সব কিছু গভর্নমেন্ট ডিসাইড করে দেবে। রিসোর্সেসের অ্যালোকেশন সেটাও গভর্নমেন্ট নিজে করবে। ঠিক আছে, তো এই জায়গায় কিন্তু মেন কনফ্লিকশন, যে ক্লাসিক্যাল থট বলছে যে বাজার সবসময় গভর্নমেন্ট কন্ট্রোলের বাইরে থাকবে। ঠিক আছে, হোয়ার অ্যাজ কেনিশিয়ান বলছে যে না, বাজারেও কিন্তু গভর্নমেন্টের ডিরেক্ট কন্ট্রোল থাকবে। আর এই যে কনফ্লিক্ট তার উপর বেস করে, তো মেইনলি এখানে যে কনফ্লিক্টটা হচ্ছে সেটা হচ্ছে ইন টার্মস অফ দ্য রোল অফ দ্য স্টেট, দেশের যে গভর্নমেন্ট তার যে রোল সেটার উপর ভিত্তি করে এখানে আমরা ইকোনমিকে তিনটে পার্টে মেইনলি ভাগ করে থাকি। ঠিক আছে, মেইনলি তিনটে পার্ট বলছি, আরো বিভিন্ন ধরনের ইকোনমিক স্ট্রাকচার তোমরা দেখতে পারো, যেরকম ট্র্যাডিশনাল ইকোনমি, ঠিক আছে, ফ্রি মার্কেট ইকোনমি, বাট মেইনলি যে পার্টগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি অ্যান্ড মিক্সড ইকোনমি। তো সবার প্রথমে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি বা ক্যাপিটালিস্ট ইকোনমি। তো ক্যাপিটালিস্ট ইকোনমি তোমরা বুঝতেই পারছো এখানে কি বলা হয়েছে, ইন দিস টাইপ অফ ইকোনমি দেয়ার ইজ নো ইন্টারফারেন্স বাই দ্য গভর্নমেন্ট। তার মানে এই যে ক্যাপিটালিস্ট ইকোনমি এটা কোথা থেকে ইনফ্লুয়েন্সড, এটা কিন্তু ক্লাসিক্যাল স্কুল অফ ইকোনমিক থট সেখান থেকে কিন্তু ইনফ্লুয়েন্সড। তো যেখানে বলা হয়েছে দেয়ার ইজ নো ইন্টারফারেন্স বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইস মেকানিজম অপারেট থ্রু দ্য ফোর্সেস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, যেখানে জিনিসপত্রের দাম গভর্নমেন্ট ঠিক করে দেবে না, যেখানে জিনিসপত্রের দাম ঠিক করা হবে কিসের উপর ভিত্তি করে, না সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো সেটাই এখানে দেখো বলা হয়েছে যে
ক্যাপিটালিস্ট, যেটাকে বাংলায় বললে আমরা বলবো পুঁজিবাদী, ঠিক আছে। তো পুঁজিবাদী অর্থনীতি, তো এর একটা এক্সাম্পল দিয়ে রাখি, যেরকম ক্যাপিটালিস্ট কান্ট্রি যদি তোমরা বলো, যেরকম আমেরিকা হচ্ছে একটা উদাহরণ, একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, বা মোস্টলি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে সেগুলো বেশিরভাগটাই কিন্তু এই ক্যাপিটালিস্টিক ইকোনমিক স্ট্রাকচার ফলো করে, ঠিক আছে। তো এখানে পুঁজিবাদীতে কি বলা হয়েছে, যে এই ধরনের অর্থনীতিতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই এবং দামের ব্যবস্থা চাহিদা ও যোগানের শক্তির মাধ্যমে কাজ করে, মানে চাহিদা ও যোগান মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর বেস করে কিন্তু ডিসাইড করা হয়, যেখানে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল থাকে না মার্কেটের উপর, ঠিক আছে, বোঝা গেল। তো নেক্সট যেটা তোমাদের সাথে বলার, ঠিক আছে, এখানে দেখো একটা নোট দেওয়া আছে, নোটে কি বলা হয়েছে, এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি একটু হলে স্কিপ করে যাচ্ছিলাম বলে, এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নোট তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। ইম্পর্টেন্ট এই জন্যই বলছি কারণ এখানে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, এক্সকিউজ মি। The capitalistic form of economy has its origin in the famous work of অ্যাডাম স্মিথ, যার ব্যাপারে আমি এর আগেও তোমাদের বলেছি, অ্যাডাম স্মিথকে আমরা বলি ফাদার অফ ইকোনমিক্স, মানে ইকোনমিক্সের জনক। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এসএসসি বা এই ধরনের স্টেট লেভেল এক্সামগুলোতে কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে। তো খুবই ইজি যদিও, বাট কোশ্চেন কিন্তু আসতেই পারে। তে ইকোনমিক্স বা অর্থনীতির জনক কাকে বলা হয়, ঠিক আছে, তাহলে আনসার হবে হচ্ছে অ্যাডাম স্মিথ। তো অ্যাডাম স্মিথ 1776-এ একটা বই লিখেছিলেন, বইটাকে শর্টে বলা হয় দ্য ওয়েলথ অফ নেশন। এক্সামে এরকমও কোশ্চেন দিতে পারে, দ্য ওয়েলথ অফ নেশন ইজ রিটেন বাই, দ্য ওয়েলথ অফ নেশন ইজ রিটেন বাই, তো আনসার হবে হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাকচুয়ালি বইটার নাম হচ্ছে দ্য এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড দ্য কজেস অফ ওয়েলথ অফ নেশন, দ্য এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড দ্য কজেস অফ ওয়েলথ অফ নেশন। তো এই বইয়ের মধ্যে দিয়ে তিনি প্রথম এটা দেখান যে একটা ক্যাপিটালিস্টিক স্ট্রাকচারের মধ্যে দিয়ে কি করে একটা কান্ট্রি প্রোগ্রেস করতে পারে, তো সেই ব্যাপারে একটা আইডিয়া দেন। আর তিনি তার এই বইয়ের মধ্যে দিয়ে যেটার উপর স্ট্রেস দেন সেটা হচ্ছে লিজেস ফেয়ারে, এই টার্মটা, এটাও কিন্তু একটা ল্যাটিন শব্দ, লেজেস ফেয়ারে, যার মানে হচ্ছে নন ইন্টারফারেন্স বাই দ্য গভর্নমেন্ট। এই টার্মটাও এই জন্যই ইম্পর্টেন্ট কারণ এই টার্মটাকে বেস করে কিন্তু এক্সামে কোশ্চেন্স দেয়, বা ডিরেক্ট এই টার্মটার উল্লেখ করে কিন্তু এক্সামে তোমরা কোশ্চেন্স পেয়ে যেতে পারো। লিজেস ফেয়ারে, যার মানে হচ্ছে নন ইন্টারফারেন্স বাই দ্য গভর্নমেন্ট, নন ইন্টারফারেন্স বাই দ্য গভর্নমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখন পর্যন্ত কি কি দেখলাম, ফার্স্ট ইকোনমিক্স সাবজেক্ট তার উৎপত্তি কোন ওয়ার্ড থেকে, দ্যাট ইজ ওইকোনমিয়া, যেটা একটা গ্রিক ওয়ার্ড। প্রথম এই ইকোনমিক্স শব্দের ব্যবহার যিনি করেছেন তার নাম হচ্ছে অ্যারিস্টটল। অ্যাডাম স্মিথকে আমরা বলছি ফাদার অফ ইকোনমিক্স বা ইকোনমিক্সের জনক, যিনি যে বইটা লিখেছিলেন বইটার নাম ওয়েলথ অফ নেশন ইন দ্য ইয়ার 1776। আর তিনি এই বইটার মধ্যে যে এটার উপর স্ট্রেস দিয়েছিলেন যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে লিজেস ফেয়ার স্টেট, যার মানে হচ্ছে গভর্নমেন্টের হস্তক্ষেপবিহীন একটি রাষ্ট্র। বোঝা গেল? চলো দেখে নিই নেক্সট আমাদের টাইপস অফ ইকোনমিতে নেক্সট টাইপ সোশ্যালিস্ট ইকোনমি, ঠিক আছে, বা সমাজতান্ত্রিক অর্থনীতি, ঠিক আছে। তো এবার এই যে সোশ্যালিস্ট ইকোনমি, এখানে কি বলা হয়েছে, এটা কিন্তু একদম উল্টো, মানে বলতে পারো যে কেনিশিয়ান ইকোনমিক্সের ইনফ্লুয়েন্স তোমরা দেখতে পাবে এই ইকোনমিক স্ট্রাকচারে, যেখানে বলা হচ্ছে অল ইম্পর্টেন্ট ডিসিশনস রিগার্ডিং প্রোডাকশন, এক্সচেঞ্জ, কনজাম্পশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস আর মেড বাই দ্য গভর্নমেন্ট। এখানে একটা জিনিস বলে রাখি যে সোশ্যালিস্টিক ইকোনমিতে, ঠিক আছে, পাবলিক ওনারশিপ ইজ দ্য ড্রিভেন ফোর্স, whereas ক্যাপিটালিস্টিক ইকোনমিতে প্রাইভেট ওনারশিপ ইজ দ্য ড্রিভেন ফোর্স। এখানে একটা ক্যাপিটালিস্টিক ইকোনমিতে সবকিছুই মোস্টলি তোমরা দেখতে পাবে প্রাইভেট, ঠিক আছে, whereas একটা সোশ্যালিস্টিক কান্ট্রিতে কিন্তু সবকিছুই দেখতে পাবে গভর্নমেন্টের তত্ত্বাবধানে বা গভর্নমেন্টের তত্ত্বাধীনে, যেটা হয় যে গভর্নমেন্টের আন্ডারে থাকছে সবকিছু, যেখানে গভর্নমেন্টের ক্লোজ সার্ভিলেন্স থাকে, ঠিক আছে। একটা সোশ্যালিস্টিক কান্ট্রির যদি তোমাদের একটা উদাহরণ দিই, যেরকম বলতে পারো ভিয়েতনাম, ঠিক আছে, বা রাশিয়া, চায়না, টু সাম এক্সটেন্ট বলতে পারো যে একটা সোশ্যালিস্টিক কান্ট্রি। তো দেখো এখানে 100% সোশ্যালিস্ট বা 100% ক্যাপিটালিস্ট বলে কিছু হয় না, দে আর মোস্টলি ইনফ্লুয়েন্স বাই সোশ্যালিজম বা ক্যাপিটালিজম, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো আমরা যেটা দেখছি একটা সোশ্যালিস্টিক ইকোনমিতে, যেখানে আমরা দেখেছিলাম ক্যাপিটালিস্টিক কান্ট্রিতে যে মার্কেট যেটা সেটা গভর্নমেন্টের মানে গভর্নমেন্টের আওতার বাইরে থাকে, বাট এখানে কিন্তু সেটা নয়। অল ইম্পর্টেন্ট ডিসিশনস রিগার্ডিং প্রোডাকশন থেকে শুরু করে এক্সচেঞ্জ, কনজাম্পশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস
আর মেড বাই দ্য গভর্নমেন্ট, সবকিছুই গভর্নমেন্ট ডিসাইড করে। নোটে কি বলা হয়েছে, দ্য সোশ্যালিস্টিক ফর্ম অফ ইকোনমি ওয়াজ রুটেড ইন দ্য আইডিয়াজ অফ হিস্টোরিক্যাল চেঞ্জ প্রপোজড বাই জার্মান ফিলোসফার কার্ল মার্কস। ঠিক আছে, তো এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ যে সোশ্যালিস্টিক ফর্ম অফ ইকোনমিক স্ট্রাকচার, তার ব্যাপারে প্রথম আইডিয়া যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে কার্ল মার্কস, যিনি একজন জার্মান ফিলোসফার ছিলেন। ঠিক আছে, তো আশা করি এত অবধি ক্লিয়ার। চলো দেখে নিই নেক্সট পার্ট। তো নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে মিক্সড ইকোনমি। নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা কি, সেটা মিক্সড ইকোনমি। তো মিক্সড ইকোনমি বলতে তো আমরা কি বুঝি, তো মিশ্র অর্থনীতি, তো নাম থেকেই বুঝতে পারছো যে মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি, তো ইট ইজ নাথিং বাট আ মিক্সচার অফ ক্যাপিটালিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট ইকোনমি। তো এটা এই ক্যাপিটালিস্টিক আর সোশ্যালিস্ট ইকোনমির সংমিশ্রণ, মানে এই ইকোনমিক স্ট্রাকচারের মধ্যে আমরা দুটোর কনসেপ্টই আমরা মেনলি দেখতে পাবো। ঠিক আছে, তো মিক্সড ইকোনমিতে কি বলা হয়েছে, দেখো কিছু কিছু বইতে তোমরা দেখতে পারবে যে মিক্সড ইকোনমিতে বলা হয় যে it is an economic model where both the private and public organization coexist or parallelly runs, মানে একটা এমন ইকোনমিক মডেল যেখানে প্রাইভেট অর্গানাইজেশনও দেখতে পারবে, তার পাশাপাশি পাবলিক অর্গানাইজেশনও দেখতে পারবে, মানে গভর্নমেন্ট ওন্ড অর্গানাইজেশনও থাকছে, তার সাথে সাথে প্রাইভেট অর্গানাইজেশনও থাকছে। যেরকম উদাহরণস্বরূপ যদি আমি বলি, আমাদের দেশের যে ইকোনমিক স্ট্রাকচার সেটা কিন্তু মিক্সড ইকোনমি। তার মানে আমাদের দেশে আমরা প্রাইভেট পাবলিক দুটো টাইপই দেখতে পাই। যেরকম ব্যাংকের যদি একটা এক্সাম্পল দিই, তো তোমরা প্রাইভেট ব্যাংকসও দেখছো, সেরকম রাষ্ট্রায়ত্ত ব্যাংকস বা ন্যাশনালাইজড ব্যাংকসও কিন্তু পাশাপাশি দেখছো। যেরকম এসবিআই একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক্সাম্পল, আইসিআইসিআই একটা প্রাইভেট ব্যাংকের এক্সাম্পল। যেরকম প্রাইভেট হসপিটালসও দেখতে পাচ্ছ, সেরকমই গভর্নমেন্ট হসপিটালসও দেখতে পাচ্ছ। যেরকম প্রাইভেট হসপিটাল লাইক অ্যাপেলো, আমরি, যেরকম প্রাইভেট হসপিটাল সেরকম এসএসকেএম, এনআরএস, সেগুলো গভর্নমেন্ট হসপিটালস। ঠিক আছে, যেরকম প্রাইভেট স্কুলসও আছে সেরকম গভর্নমেন্ট স্কুলসও তোমরা কিন্তু দেখতে পাও এরকম একটা ইকোনমিক স্ট্রাকচারের মধ্যে। তাহলে দুটোরই কোএক্সিস্টেন্স বা দুটোই প্যারালালি চলছে। ঠিক আছে, তো চলো দেখে নিই এখানে কি বলছে, যে মিক্সড ইকোনমি ইজ অ্যান ইকোনমিক সিস্টেম কম্বাইনিং বোথ প্রাইভেট অ্যান্ড স্টেট এন্টারপ্রাইজ। ইট কম্বাইন্স অ্যাসপেক্টস অফ বোথ ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম। It combines aspects of both capitalism and socialism. A mixed economic system protects private property and allows a level of economic freedom in the use of capital, but also allows for government to interfere in the economic activities in order to achieve social aims. তার মানে কি, সোশ্যাল এইমসকে অ্যাচিভ করার লক্ষ্যে যদি গভর্নমেন্ট প্রয়োজন বোধ করে যে সেগমেন্টটা গভর্নমেন্ট কন্ট্রোলের বা গভর্নমেন্টের আওতার বাইরে রয়েছে, সেটাকেও কিন্তু গভর্নমেন্ট তার আওতার মধ্যে আনতে পারে। যেরকম ব্যাংকের এক্সাম্পল আমি তোমাদের একটু আগে নিলাম, আমাদের দেশে একটা সময় কিন্তু সকল ব্যাংকই প্রাইভেট ব্যাংক ছিল। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখলাম ব্যাংক ন্যাশনালাইজেশন হয় দুটো ফেজে, 1969 অ্যান্ড 1980। 1969 এই ফেজটায় 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়, 1980 এই ফেজে 6টা ব্যাংকে কিন্তু ন্যাশনালাইজ করা হয়। ঠিক আছে, তো এই ক্যাপিটালিস্ট এই মিক্সড ইকোনমিতে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাই যে যেই সেগমেন্টটা গভর্নমেন্ট কন্ট্রোলের বাইরে আছে, গভর্নমেন্ট চাইলে সেখানে কন্ট্রোল করতে পারে। যেরকম আমাদের দেশের ক্ষেত্রে বলি, আমাদের দেশের মার্কেট কিন্তু গভর্নমেন্ট কন্ট্রোলের বাইরে, কিন্তু যখন প্রয়োজন পড়ে গভর্নমেন্ট কিন্তু কন্ট্রোল করতে পারে। যেরকম আমরা দেখি অনেক সময় যে কিছু কিছু জিনিসের দাম মাত্রাতিরিক্ত হয়ে গেছে, মানে অনেকটাই বেশি বেড়ে গেছে, তো সেই সময় গভর্নমেন্ট কি করে, এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টের আওতায় এনে তার দামটা কিন্তু ফিক্স করে দিতে পারে বা এমএসপি ঠিক করে দিতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমি আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু দেখতে পাই। তো মোস্টলি আমাদের মার্কেটটা ফ্রি রাখা হয়েছে, কিন্তু যখন প্রয়োজন পড়ে, ঠিক আছে, তখন কিন্তু গভর্নমেন্ট সেটাকে কন্ট্রোল বা রেগুলেট করতে পারে। ঠিক আছে, তাহলে মিক্সড ইকোনমি এই ফ্রিডমটা কিন্তু দেয়। ঠিক আছে, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, যে আমাদের দেশের ইকোনমি এরকম মিক্সড ইকোনমি কেন ক্যাপিটালিস্টিক ইকোনমি হলো না, বা কেন সোশ্যালিস্টিক ইকোনমি হলো না? ওয়াই ইট ইজ মিক্সড ইকোনমি? তো দেখো এখানে যা কিছুই হয়েছে যে ইকোনমিক স্ট্রাকচার, তো সেটা কিন্তু হয়েছে আফটার ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স। তো এখানে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট ক্রোনোলজি বলতে চাইবো। যেরকম
1947 ভারত স্বাধীনতা লাভ করে 15th of August 1947। তো আফটার ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স যদি আমরা দেখি এক্সামের পয়েন্ট অফ ভিউতে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে 1948 আমাদের ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন পাস হয়। আর এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ইকোনমিক একটা মিক্সড ইকোনমিক শেপ দেওয়া হয়। এক্সামে কিন্তু অনেক সময় এই কোশ্চেনটা জিজ্ঞেস করে যে ইন্ডিয়ান ইকোনমি বিকাম মিক্সড ইকোনমি আন্ডার হুইচ ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন। তো আন্ডার ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1948, যেটা ভারতের স্বাধীনতার একদম পরবর্তী বছরেই কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন পাস হয়। 1949 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1949 কেন ইম্পর্টেন্ট না, 1949-এ আমরা দেখতে পাই যে ন্যাশনাল ইনকাম কমিটি, আমাদের দেশের জাতীয় আয় নির্ধারণ করার জন্য একটা অথরিটেটিভ কমিটি গঠন করা হয় আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ পিসি মহালনোবিশ, প্রশান্ত চন্দ্র মহালনোবিশ। তার তত্ত্বাবধানে একটা কমিটি গঠন করা হয় আর দায়িত্ব দেওয়া হয় জাতীয় ইনকাম ক্যালকুলেট করার ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী পর্যায়ে। ঠিক আছে, তো 1949-এ ন্যাশনাল ইনকাম কমিটি গঠন হয়। 1949 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রাষ্ট্রীয়করণ করা হয়। ঠিক আছে, আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড ইন দ্য ইয়ার 1949। ঠিক আছে, তো সেই জন্য 1949ও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1950-তে আমরা যেটা দেখতে পাই যে প্ল্যানিং কমিশন গঠন করা হয়। আর যারা পরবর্তীতে 1951-এ নিয়ে আসে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কিন্তু নিয়ে আসে। যেরকম 1950-তে আরও একটা জিনিস তোমরা পলিটিতে পাবে 1950-তে 26th of January আমরা আমাদের দেশের কনস্টিটিউশনটাকে লাগু করি। তো সেই জন্য 26th of January আমরা প্রত্যেক বছর রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। আর 1949 26 of November 1949 আমরা কিন্তু সংবিধানকে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট করে। তো সেই জন্য এই দিনটা কিন্তু সংবিধান দিবসও হিসেবে পালন করা হয়। ঠিক আছে, তো 1951-এ আমরা দেখছি যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। আর 1951 আরও একটা কারণে ইম্পর্টেন্ট, 1951-এ যে ন্যাশনাল ইনকাম কমিটি, জাতীয় আয় কমিটি গঠন করা হয়েছিল, তারা কিন্তু প্রথম তাদের রিপোর্ট কিন্তু পেশ করেন। ঠিক আছে, 1952-তে আমাদের দেশে গঠন করা হয় এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ঠিক আছে, আর 1951-এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাও কিন্তু নিয়ে আসা হয়। তো আমি একটা ইম্পর্টেন্ট ক্রোনোলজি তোমাদের বললাম। 1947 ভারতবর্ষের স্বাধীনতা, 1948, 1949, 1950, 1951 অ্যান্ড 1952। তো আবার আমি ব্যাক করছি মিক্সড ইকোনমিতে। কি প্রশ্নটা এটাই ছিল যে আমাদের দেশের ইকোনমি এরকম মিক্সড ইকোনমি কেন, ক্যাপিটালিস্ট হলো না বা কেন সোশ্যালিস্ট হলো না? তো এটা বোঝার জন্য বুঝতে হবে যে প্রত্যেকটাই যে ইকোনমিক স্ট্রাকচার তার কিছু না কিছু অ্যাডভান্টেজেসও আছে, কিছু না কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। যেরকম ক্যাপিটালিস্টিক ইকোনমির অ্যাডভান্টেজ যদি আমি বলি, তাহলে ক্যাপিটালিস্টিক ইকোনমি খুব ইজিলি ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে পারে। ঠিক আছে, খুব ইজিলি ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে পারে। বাট এর একটা ড্রব্যাক হচ্ছে কনসেন্ট্রেশন অফ ওয়েলথকে প্রমোট করে। মানে যে গরিব, সে গরিব থাকবে, সেই ইকোনমিতে অতটাও স্কোপ পাবে না। আর যে বিত্তশালী সে আরও বেশি বিত্তবান হতে থাকবে। মানে তার অর্থ, মানে যে ধনী সে আরও অনেক বেশি ধনী হতে থাকবে, তার জন্য ইকোনমিতে অনেক বেশি স্কোপ থাকবে। আর যে গরিব, তার জন্য কিন্তু ইকোনমিতে সেরকম কোনো স্কোপ থাকবে না। অন দ্য আদার হ্যান্ড সোশ্যালিস্টিক ইকোনমি, যদি আমি সোশ্যাল ওয়েলফেয়ারকে অ্যাচিভ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু সোশ্যালিস্টিক ইকোনমি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। বাট এর একটা ড্রব্যাক হচ্ছে ইজিলি ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে পারে না। এবার আমাদের দেশের স্বাধীনতার পরবর্তী পর্যায়ে যদি আমরা লক্ষ্য করি যে আমার দেশের যে পলিটিক্যাল সিচুয়েশন বা সেই সময়কার যে পলিটিক্যাল লিডার, তারা কিন্তু মোস্টলি সোশ্যালিজম বা সোশ্যালিস্টিক ইকোনমিক থেকেই কিন্তু ইনফ্লুয়েন্স ছিল। যেরকম তোমরা পলিটিতে পড়বে গান্ধিয়ান সোশ্যালিজম, নেহেরুভিয়ান সোশ্যালিজম, যে মোস্টলি যে সময়কার পলিটিক্যাল যে লিডার, তারা কিন্তু সোশ্যালিজমের উপরেই ইনফ্লুয়েন্স ছিল। কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশের ইকোনমিকে এরকম একটা সোশ্যালিস্টিক শেপ দেওয়া হলো না। এর কারণটা কি? কারণটা এটাই যে আমাদের দুটো জিনিসই দরকার ছিল, আমাদের ইনভেস্টমেন্টও দরকার ছিল, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারও অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, তো এবার যদি পুরোটাই সোশ্যালিস্টিক হতো, সেক্ষেত্রে গভর্নমেন্ট রাস্তা তৈরি করবে, গভর্নমেন্ট হসপিটালস মানে হেলথ ফেসিলিটিস প্রোভাইড করবে, এডুকেশন থেকে শুরু করে রেশনে ফুড সিকিউরিটি সেটা প্রোভাইড করবে। কিন্তু তার জন্য তো চাই টাকা বা অর্থ। সে সময় আমার দেশের কাছে সেরকম অর্থ ছিল না। ঠিক আছে, তো সেই জন্যই আমাদের দেশের ইকোনমিকে এরকম একটা মিক্সড ইকোনমিক শেপ দেওয়া হলো, যেখানে দুটো
যে ইকোনমিক মডেল তার যে বিভিন্ন পার্ট সেটাকে আমরা ইনক্লুড করে এরকম একটা মিক্সড ইকোনমিক শেপ দেওয়া হলো, যাতে যারা অ্যাফোর্ড করতে পারছে আমার দেশের যে নাগরিক, যারা তাদের এডুকেশন, হেলথ বা এই ধরনের জিনিসগুলো অ্যাফোর্ড করতে পারছে তাদের জন্য প্রাইভেট অর্গানাইজেশনস আছে, আর যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদের জন্য গভর্নমেন্ট আছে যে তাদেরকে এই তাদের বেসিক এডুকেশন থেকে শুরু করে হেলথ ফেসিলিটিস, ফুড সিকিউরিটিস, বাসস্থান সেগুলো প্রোভাইড করবে। বোঝা গেল? তো আমাদের দেশের যে অর্থনৈতিক পরিকাঠামো সেটাকে আমরা কি বলছি? মিক্সড ইকোনমি। আর এই যে তিনটে ইকোনমিক মডেল আমরা দেখলাম সেটা কিসের উপর ভিত্তি করে? দ্য রোল অফ দ্য স্টেট, ইন টার্মস অফ দ্য রোল অফ দ্য স্টেট। তো দেশের যে সরকার তার যে রোল সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই ইকোনমিকে মেনলি এই তিনটে পার্টে ভাগ করেছি। ঠিক আছে, তো চলো দেখে নিই নেক্সট। তো নেক্সট পার্টে আমরা যেটা দেখছি টাইপস অফ ইকোনমি আমরা দেখছি, যেখানে এটা একটা আলাদা সেগমেন্ট, যেখানে আমরা ইকোনমিকে দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে ওপেন ইকোনমি, আরেকটা হচ্ছে ক্লোজড ইকোনমি। আর এই যে ক্লাসিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিসের ওপর ভিত্তি করে? না, এটা ইন টার্মস অফ ট্রেডের ওপর ভিত্তি করে বা বাণিজ্যের উপর ভিত্তি করে তোমরা বলতে পারো। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই ইন টার্মস অফ ট্রেড যদি আমরা বলি তো একটা হয় ওপেন ইকোনমি, যেটাকে বাংলায় আমরা বলছি উন্মুক্ত অর্থনীতি, আরেকটা হচ্ছে ক্লোজড ইকোনমি মানে হচ্ছে বদ্ধ অর্থনীতি। এবার ক্লোজড ইকোনমিটা কি আর এখানে ওপেন ইকোনমিটা কি? তো একটা দেশ যখন অন্যান্য দেশের সাথে বাণিজ্য করছে, মানে আমরা যেটাকে বলি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, একটা দেশ যখন ইম্পোর্ট এক্সপোর্ট এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করে তো তখন আমরা সেই দেশকে বলি ওপেন ইকোনমি। তাহলে আমাদের দেশ কি অন্যান্য দেশের সাথে বাণিজ্য করে, মানে ইম্পোর্ট এক্সপোর্ট করে কি? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ করে। আর আমাদের দেশের অর্থনীতিকে সেই জন্য আমরা ওপেন ইকোনমিও বলতে পারি। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড যে দেশ অন্যান্য কোনো দেশের সাথে কোনো রকম বাণিজ্য বা ইম্পোর্ট এক্সপোর্ট করে না তখন সেই দেশকে আমরা বলি ক্লোজড ইকোনমি। যেরকম নর্থ কোরিয়া একটা এক্সাম্পল, যেটাকে তোমরা বলতে পারো, সেই দেশটাকে তোমরা বলতে পারো ক্লোজড ইকোনমি। ঠিক আছে, তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট মানেটা কি? মানে এক্সপোর্ট মানে হচ্ছে আমার দেশ থেকে যাচ্ছে, যে জিনিসপত্র আমার দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, আর ইম্পোর্ট মানে আমার দেশে আসছে। মানে এটাকে তোমরা একটা সহজভাবে মনে রাখতে পারো, যেরকম এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তো এই যে যখন এক্স মানে ছেড়ে চলে যাচ্ছে, তো সেরকমই এক্সপোর্ট মানে আমার দেশ থেকে যে পণ্য বা পরিষেবা সেটা অন্য দেশে যাচ্ছে, আবার তার জায়গায় যখন অন্য কেউ আসছে তখন আমি কি বলতে পারি? ইম্পোর্ট বলতে পারি, তাই তো? তো সেরকমই এভাবে তোমরা মনে রাখতে পারো, ইম্পোর্ট মানে আসছে, এক্সপোর্ট মানে আমার দেশ থেকে বাইরে যাচ্ছে। ঠিক আছে, তো চলো হয়ে গেল এখানে ওপেন ইকোনমি। তো দেখো এখানে যেটা ডেসক্রাইব করার হয়েছে, ইট রেফার্স টু আ মার্কেট ইকোনমি হুইচ ইজ জেনারেলি ফ্রি ফ্রম ট্রেড ব্যারিয়ার্স। মানে এই ধরনের ইকোনমিতে কোনো রকম ট্রেড ব্যারিয়ার বা কোনো রকম সেরকম রেস্ট্রিকশন তোমরা দেখতে পাবে না ট্রেড নিয়ে, হোয়ার এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টস ফর্ম আ লার্জ পার্সেন্টেজ অফ জিডিপি। জিডিপির একটা জিডিপি, এই যে টার্মটা এখানে এসছে জিডিপি, এর ফুল ফর্মটা কি? জিডিপির ফুল ফর্ম তোমরা মনে রাখবে, জিডিপি স্ট্যান্ডস ফর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির ফুল ফর্ম আশা করি তোমরা সকলেই জানো, জিডিপির ফুল ফর্ম আমরা প্রায়শই নিউজে শুনতেই পাই জিডিপি। তো এর ফুল ফর্মটা তো তোমরা সকলেই জানো, বাট এটা অ্যাকচুয়ালি কি সেটা সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? আমি একটু এটা সম্পর্কে একটু ধারণা দিতে চাই। জিডিপি যার ফুল ফর্ম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? তো এটাকে যদি আমি প্রপারলি ডিফাইন করি তো আমরা এভাবে বলতে পারি, ইট ইজ আ মার্কেট প্রাইস অর ভ্যালু অফ অল দ্য ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস produced in a domestic territory of a country in a specific time period that is within a year। তার মানে একটা স্পেসিফিক সময়কালের মধ্যে একটা দেশের ভৌগোলিক অবস্থানের মধ্যে যে পণ্য পরিষেবা প্রস্তুত হচ্ছে, ঠিক আছে, তার যে বাজার মূল্য সেটাকেই আমরা বলি জিডিপি। আর এই জিডিপির মধ্যে দিয়েই দেখা হয় ইকোনমিক প্রোগ্রেশন, বা যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইকোনমিক গ্রোথ। ঠিক আছে, এই জিডিপির মধ্যে দিয়ে আমরা দেখি একটা দেশের ইকোনমিক গ্রোথ। তাহলে এই একটা দেশের ইকোনমিক গ্রোথ কিসের মধ্যে দিয়ে দেখা হয়? তাহলে সেই দেশের যে প্রোডাকশন পাওয়ার, মানে যে পণ্য পরিষেবা তার
যে প্রোডাকশন আর তার যে বাজার মূল্য সেটা দিয়ে কিন্তু সেই দেশের জিডিপিটাকে ডিটারমাইন করা হয়। আবারও বলছি এর ডেফিনেশনটা, ইট ইজ আ মার্কেট প্রাইস অর ভ্যালু অফ অল দ্য ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ ডোমেস্টিক টেরিটরি অফ আ কান্ট্রি ইন আ স্পেসিফিক টাইম পিরিয়ড দ্যাট ইজ ইন আ ইয়ার। তাহলে একটা দেশের প্রোডাকশন পাওয়ার আমরা দেখছি কার মধ্যে দিয়ে, জিডিপির মধ্যে দিয়ে, আর এই যে জিডিপি সেটার মধ্যে দিয়ে আমরা এটাও দেখছি যে সেই দেশের প্রগতি, ঠিক আছে, তাহলে যেটাকে আমরা বলছি ইকোনমিক গ্রোথ, ঠিক আছে। আচ্ছা, তো কি বলেছে যে এখানে এই একটা ওপেন ইকোনমিতে জিডিপির একটা বড়সড় পার্সেন্টেজ কিন্তু সে দেশের ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এই অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আমরা দেখতে পাই, হোয়ার এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টস ফর্ম আ লার্জ পার্সেন্টেজ অফ জিডিপি। দিস মিনস দ্যাট দ্য কান্ট্রি উইল ট্রেড with the rest of the world, this exchange being measured in terms of net export, ঠিক আছে। তো নেট এক্সপোর্টের মধ্যে দিয়ে কিন্তু আমরা যেটাকে মেজার করি। নেট এক্সপোর্ট মানে হচ্ছে আমরা কিছু রপ্তানিও করছি, কিছু আমদানিও করছি, ঠিক আছে, তার যে ডিফারেন্স সেটাকেই বলছি নেট এক্সপোর্ট। তাহলে আমরা যতটা রপ্তানি করছি তার রেসপেক্টে কতটা আমদানি করছি, তো এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যদি আমরা আমদানি মানে ইম্পোর্টটা যদি বেশি পরিমাণে করি অ্যাজ কম্পেয়ার টু এক্সপোর্ট, তাহলে এটা কি হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আমরা এক্সপোর্টটা যদি বেশি করি অ্যাজ কম্পেয়ার টু ইম্পোর্ট, তাহলে এটা নেট এক্সপোর্টটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তো এটা হয়ে গেল ওপেন ইকোনমি। তাহলে ওপেন ইকোনমি সিম্পলি মনে রাখবে যে দেশ অন্যান্য দেশের সাথে ট্রেড করে, ঠিক আছে, মানে ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ওপেন ইকোনমি। আর যে দেশ করে না তাকে আমরা বলছি ক্লোজড ইকোনমি, যেটা এখানে এক্সপ্লেন করা রয়েছে। ইট ইজ অ্যান ইকোনমি ইন হুইচ নো অ্যাক্টিভিটিস ইজ কন্ডাক্টেড উইথ আদার ইকোনমিজ। আ ক্লোজড ইকোনমি ইজ সেলফ সাফিসিয়েন্ট হোয়ার no imports are brought in and no exports are sent out, মানে কোন রকম এক্সপোর্ট করা হচ্ছে না, না কোন রকম ইম্পোর্ট করা হচ্ছে। the goal is to provide consumers within the economy, তাহলে সেই দেশের ভেতরেই যা প্রডিউস হচ্ছে সেই দেশের অভ্যন্তরেই সেটাকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে সেই দেশের সিটিজেনের মধ্যে, ঠিক আছে। তো এটি এমন একটি অর্থনীতি যেখানে অন্য অর্থনীতির সাথে কোনো কার্যকলাপ পরিচালিত হয় না, একটি বদ্ধ অর্থনীতি স্বয়ং সম্পূর্ণ, যেখানে কোনো আমদানি করা হয় না, কোনো রপ্তানিও হয় না। এই অর্থনীতির লক্ষ্য দেশের অভ্যন্তরীণ উৎপাদনের মধ্যে দিয়ে ভোক্তাদের সংস্থান প্রদান করা, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা ইংরেজির পাশাপাশি বাংলাতেও পেয়ে যাচ্ছ। তো যাদের ইংরেজি নিয়ে একটু সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজটা যাতে কোনো রকম ব্যারিয়ার না হয় সেই জন্যই কিন্তু আমরা ইংরেজির পাশাপাশি বাংলা নিয়ে এসেছি। আর যতটা সম্ভব আমি চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস তোমাদের বাংলায় বোঝাতে বা এক্সপ্লেন করতে, ঠিক আছে। তো চলো দেখে নিই নেক্সট পার্ট। তো এখন পর্যন্ত আমরা যে টাইপস অফ ইকোনমি দেখলাম, ফার্স্ট পার্টে দেখলাম যে in terms of the role of the state, সেখানে তিন ধরনের আমরা ইকোনমিক স্ট্রাকচার দেখলাম, কি কি, ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট, মিক্সড। আর অন দ্য বেসিস অফ ট্রেড আমরা দু ধরনের দেখলাম, একটা হচ্ছে ওপেন ইকোনমি আর একটা হচ্ছে ক্লোজড ইকোনমি। নেক্সট আমরা চলে যাব ভারতের অর্থনীতি মানে ইন্ডিয়ান ইকোনমিতে। তো নেক্সট টপিক আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতি। তো সবার প্রথমেই যেটা বলা হয়েছে, দ্য ইকোনমি অফ ইন্ডিয়া ইজ ক্যারেক্টারাইজড অ্যাজ আ ডেভেলপিং ইকোনমি। এই জায়গাটাকে আমি আন্ডারলাইন করতে চাইবো, ডেভেলপিং ইকোনমি, ঠিক আছে। এই যে ডেভেলপিং ইকোনমি বলছে এটা কিসের উপর ভিত্তি করে, ইকোনমিক প্রোগ্রেশনের উপর ভিত্তি করে, ঠিক আছে। ইকোনমিক প্রোগ্রেশনের উপর ভিত্তি করে তোমরা যদি দেখো, ইকোনমিক প্রোগ্রেশনের উপর ভিত্তি করে এখানে মেনলি ইকোনমিকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আন্ডার ডেভেলপিং ইকোনমি, একটা হচ্ছে ডেভেলপিং ইকোনমি, আর একটা হচ্ছে ডেভেলপড ইকোনমি। তো আমাদের দেশ মানে ভারতবর্ষ, প্রথমে আমরা কি দেখলাম যে in terms of the role of the state it is mixed economy, in terms of trade it is open economy, আর ইকোনমিক প্রোগ্রেশনের উপর ভিত্তি করে যদি আমরা বলি তো আমাদের দেশের ইকোনমি এখন সেকেন্ড স্টেজে রয়েছে, মানে ডেভেলপিং স্টেজে রয়েছে, যেটা কিনা পরবর্তীতে কি হবে, ডেভেলপড স্টেজে গিয়ে পৌঁছবে, ঠিক আছে। তো এখানে তিনটে স্টেজ হয়, তো আমরা এখন সেকেন্ড স্টেজে রয়েছি, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন।
নেক্সট যেটা ইম্পর্টেন্ট তোমাদের কাছে, ইট ইজ দ্য ওয়ার্ল্ডস ফিফথ লার্জেস্ট ইকোনমি বাই নমিনাল জিডিপি। তো একটু আগেই আমি জিডিপি কি সেটা তোমাদের এক্সপ্লেন করলাম, বাট এখানে যেটা বলা হয়েছে যে আমাদের দেশের যে অর্থনীতি সেটা পৃথিবীর বা বিশ্বের পঞ্চম মানে পঞ্চম বৃহত্তম ইকোনমি বা অর্থনীতি, ঠিক আছে। তো এটা কিসের উপর ভিত্তি করে? না, নমিনাল জিডিপির উপর ভিত্তি করে। তো তোমাদের মনে এবার প্রশ্ন এটাই জাগবে যে স্যার নমিনাল জিডিপি বলতে আমরা কি বুঝি? তো দেখো, এই নমিনাল জিডিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি, রিয়েল জিডিপি, এটা সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা আমি দেব যখন আমি তোমাদের ন্যাশনাল ইনকাম পড়াবো, ঠিক আছে। তো এখন কিন্তু এই সম্পর্কে কোনো রকম আমি আইডিয়া তোমাদের দিচ্ছি না, তোমরা শুধুমাত্র এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই ইনফরমেশনটা জাস্ট মনে রাখো, ঠিক আছে। এর সম্পর্কে ডিটেল ডিসকাশন আমরা করব যখন আমি তোমাদের জন্য ন্যাশনাল ইনকামের ক্লাস নিয়ে আসব। সেখানে কিন্তু আমি ডিটেলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করব, কারণ আমি যদি এখন এই কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই তাহলে আমাদের যে উদ্দেশ্য এই টপিকটা কভার করা সেটা কিন্তু আর আজ কভার করে উঠতে পারবো না। তো কিছু কিছু জিনিস তোমরা আজকে এই ইনফরমেশনগুলো মনে রাখো, বাট কনসেপ্ট যেটা আছে সেটা কিন্তু আমি তোমাদের ন্যাশনাল ইনকামের ক্লাসটা কিন্তু ডিটেলে ডিসকাস করব। তো নমিনাল জিডিপির ব্যাপারে আইডিয়া তো আমি তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। বাট এখানে যে নমিনাল জিডিপি, আর এক্ষেত্রে দেখো এখানে বলছে থার্ড লার্জেস্ট বাই পারচেজিং পাওয়ার প্যারিটি, যেটাকে পিপিপি বলা হয়। তো এই যে জিডিপি অ্যাট পারচেজিং পাওয়ার প্যারিটি, এটার সম্পর্কেও একটা যে সম্যক ধারণা সেটা আমি তোমাদের ন্যাশনাল ইনকামের ক্লাসে ডিটেলে ডিসকাস করব, ঠিক আছে। তো আমাদের দেশের অর্থনীতি, তার র্যাঙ্ক যদি আমরা দেখি বিশ্বে কিন্তু পঞ্চম অ্যান্ড তৃতীয় কিসের উপর ভিত্তি করে? পারচেজিং পাওয়ার প্যারিটির উপর ভিত্তি করে, সেটা কিনা খুবই ভালো একটা র্যাঙ্কিং, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আচ্ছা, এক্সাম যখন তোমরা অ্যাপিয়ার করবে না তখন একবার এটা ভেরিফাইও করে নেবে, কারণ এই র্যাঙ্কিংগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে সময়ের সাথে সাথে, ঠিক আছে। এই যে ডেটাটা আমি তোমাদের দিয়েছি সেটা হচ্ছে IMF এর ডেটা, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তার যে ডেটা, যে কারেন্ট ডেটা, সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমি এই র্যাঙ্কিংটা তোমাদের দিয়েছি, ঠিক আছে। আশা করছি এত তাড়াতাড়ি এটা চেঞ্জ হবে না, বাট স্টিল এক্সামের আগে আরো একবার তোমরা ব্যাপারটা ভেরিফাই বা চেক করে নেবে, ঠিক আছে। নেক্সট পার্টে দেখো তোমরা যেটা দেখতে পাচ্ছ, অন পার ক্যাপিটা বেসিস ইন্ডিয়া ranked 140 by nominal GDP and 125 at GDP purchasing power parity, ঠিক আছে। তো এবার এখানে যেটা বলা হয়েছে, যে ইন্ডিয়ার র্যাঙ্ক অন পার ক্যাপিটা বেসিস, পার ক্যাপিটা মানে হচ্ছে, যখনই এই পার ক্যাপিটা শব্দটা পাবে এর মানে হচ্ছে মাথা পিছু, ঠিক আছে, মাথা পিছু। তো পার ক্যাপিটা মানে হচ্ছে ডিভাইডেড বাই টোটাল পপুলেশন, মানে এখানে দেখতে চাওয়া হচ্ছে যে আমাদের যে জিডিপি সেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মাথাপিছু কন্ট্রিবিউশন কতটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন কতটা দাঁড়াচ্ছে, আর সেটার উপর ভিত্তি করে যখন আমরা র্যাঙ্কিংটা দেখছি, তো দেখো ফিফথ থেকে এই র্যাঙ্কিংটা চলে এসছে কোথায়? 140-তে, আর থার্ড থেকে এই র্যাঙ্কিংটা চলে এসছে কোথায়? না 125-এ। তো এতটা ডিক্লাইন কেন? এর পেছনে কারণ হচ্ছে পপুলেশন। তো এখন তো আমাদের মানে বিশ্বের সব থেকে পপুলাস কান্ট্রি আমাদের দেশ ভারতবর্ষ, ঠিক আছে। তো যেহেতু পপুলেশন বেশি, তো সেই জন্য অটোমেটিক্যালি মাথা পিছু যখন আমরা ক্যালকুলেট করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের র্যাঙ্কিংটা অনেকটাই কমে যাচ্ছে। এখানে যদি আমাদের পপুলেশনটা অনেকটাই কম হতো, সেক্ষেত্রে কিন্তু এই মাথা পিছু জিডিপি বা পার ক্যাপিটা বেসিসে যে জিডিপি আমরা দেখছি, সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কিংটা আরও বেটার হতো। তো যাই হোক, ওভারঅল কিন্তু আমাদের র্যাঙ্কিং ফিফথ নমিনাল জিডিপিতে, আর থার্ড হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটিতে। এখানে আরো একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইবো, সেটা এক্সামে যদি জিজ্ঞেস করে যে ভারতের অর্থনৈতিক ভিত্তিতে ভারতবর্ষের র্যাঙ্ক কত, আর এখানে যদি কোনো কিছু মেনশন না করে নমিনাল বা পারচেজিং পাওয়ার প্যারিটি, জিডিপি, তাহলে আমরা কোন র্যাঙ্কটা করব? তো সবসময় মনে রাখবে, সেক্ষেত্রে আমরা যেই র্যাঙ্কিংটা কনসিডার করব সেটা হচ্ছে ফিফথ লার্জেস্ট, ঠিক আছে, যদি কিছু মেনশন করা না থাকে। আর যদি মেনশন করা থাকে তাহলে তার অ্যাকর্ডিং আমাদের করতে হবে, আর যদি কিছু মেনশন না করা থাকে তাহলে আমরা নমিনালের যে র্যাঙ্ক সেটাকেই কিন্তু কনসিডার করব, ঠিক আছে, নমিনালের যে র্যাঙ্ক সেটাকেই কিন্তু আমরা কনসিডার করব। বোঝা গেল?
তো ভারতের অর্থনীতি একটি উন্নয়নশীল অর্থনীতি হিসেবে চিহ্নিত। এটি নমিনাল জিডিপি দ্বারা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, আর জিডিপি ক্রয় ক্ষমতা অনুসারে এটা হচ্ছে তৃতীয় বৃহত্তম। ঠিক আছে, মাথাপিছু ভিত্তিতে ভারতের জিডিপি নমিনাল অনুসারে 140 মানে 140তম, আর জিডিপি পিপিপি অনুসারে 125তম স্থানে রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? তো চলো নেক্সট পার্টে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সেক্টরস অফ ইকোনমি। তো চলো দেখে নিই সেক্টরস অফ ইকোনমি। তো সেক্টরস অফ ইকোনমি যদি আমরা দেখি আমাদের ভারতের ইকোনমিতে, তো এখানে সেক্টরস অফ ইকোনমি অন দ্য বেসিস অফ ইন্ডিয়ান ইকোনমি। তো এখানে আমরা বেসিক্যালি যে সেক্টরগুলো দেখছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির সেক্টর। সেক্টর অফ ইকোনমি যেখানে আমরা ইন্ডিয়ান ইকোনমির যে সেক্টর, ভারতীয় ইকোনমির অর্থনীতির সেক্টরগুলো যদি আমরা দেখি, তো মেনলি তিনটে সেক্টর আমরা দেখতে পাই: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টর। তো প্রাইমারি সেক্টরে মেনলি আমরা যেই জিনিসগুলো দেখছি সেটা কি? প্রাইমারি সেক্টরে আমরা দেখছি এগ্রিকালচার, মাইনিং, ফিশিং, ফরেস্ট্রি, হর্টিকালচার এটসেট্রা। মানে যে ন্যাচারাল রিসোর্সেসের থেকে যে প্রোডাকশন বা ইনকাম যেটা আসছে সেটাকেই আমরা ধরছি প্রাইমারি সেক্টর, যেটা এগ্রিকালচার, ফিশিং, ফরেস্ট্রি, মাইনিং এটসেট্রা। ঠিক আছে, নেক্সট সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টরে মেনলি যেটা আছে ম্যানুফ্যাকচারিং, মাইনিং, ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস রিলেটেড ওয়ার্কস। তার মানে হচ্ছে ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রিজ আর দ্য পার্ট অফ আর সেকেন্ডারি সেক্টর। তো সেকেন্ডারি সেক্টরে আমরা মেনলি কি দেখছি? ম্যানুফ্যাকচারিং। বেসিক্যালি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, আর এখানে দেখো এখানেও মাইনিং শব্দটা দেখতে পাচ্ছ। এবার এখানে কিন্তু তুমি কনফিউজড হয়ে যাবে যে এখানেও মাইনিং আবার এখানেও মাইনিং, তাহলে কোনটা হবে? মানে মাইনিংটা কোথায়, প্রাইমারিতে যাবে না সেকেন্ডারি? বাট এখানে দেখো মাইনিং এর সাথে একটা লেজুর আছে, আর এই লেজুরটা কি? লেজুরটা হচ্ছে মাইনিং রিলেটেড ওয়ার্কস, মাইনিং, ওয়াটার, গ্যাস, ইলেকট্রিসিটি রিলেটেড ওয়ার্কস। তার মানে যে খনন কার্য যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্ট অফ সেকেন্ডারি সেক্টর। আর এই খনন কার্যের ফলে যে উত্তোলিত যে উৎপাদন, যেরকম সেটা লৌহাকরিক হতে পারে বা কয়লা হতে পারে বা পেট্রোলিয়াম ক্রুড অয়েল হতে পারে, তো সেগুলো হচ্ছে আমার প্রাইমারি সেক্টরের পার্ট। আশা করি বোঝাতে পারলাম। তো চলো নেক্সট দেখে নিই টার্সিয়ারি সেক্টর। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। তো টার্সিয়ারি সেক্টরে মেনলি কি কি আমরা দেখতে পাচ্ছি? টার্সিয়ারি সেক্টরে দেখতে পাচ্ছি ব্যাংকিং, রিটেল, ট্যুরিজম, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, আইটি সেক্টর। ঠিক আছে, মানে বেসিক্যালি যে টার্সিয়ারি সেক্টর বলতে আমরা বুঝি সার্ভিসেস। ঠিক আছে, তো প্রাইমারি সেক্টর বলতে আমরা মেজিক্যালি বুঝি যে এগ্রিকালচার সেক্টর, সেরকম সেকেন্ডারি সেক্টর বলতে আমরা মেনলি বুঝি ইন্ডাস্ট্রিজ, এটা হচ্ছে বুঝি এগ্রিকালচার, এটা বলতে আমরা মেনলি বুঝি ইন্ডাস্ট্রিজ, আর টার্সিয়ারি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সার্ভিস। এবার এক্সামে এই ধরনের কোশ্চেন্স জিজ্ঞেস করে যে আমাদের দেশের জিডিপিতে কোন সেক্টরের কন্ট্রিবিউশন সব থেকে বেশি। আর অপশনে দিয়ে দিল এগ্রিকালচার, মাইনিং, ইন্ডাস্ট্রি আর হচ্ছে সার্ভিস। ঠিক আছে, মানে কোশ্চেনটা ধরো এরকম দিল যে which sector of economy has the highest contribution in India's GDP। মানে কোশ্চেনটা ধরো এরকম দিল, say which sector of economy has the highest contribution in India's GDP। which sector of economy has the highest contribution in India's GDP। সেক্ষেত্রে সবসময় মনে রাখবে তোমাদের আনসার যেটা হবে সেটা হচ্ছে সার্ভিস। এটার আনসার কি হবে? এটার আনসার হবে
সার্ভিস সেক্টর মানে হচ্ছে টারশিয়ারি সেক্টর। তো ক্রোনোলজি ওয়াইজ যদি আমরা দেখি যেই সেক্টরের কন্ট্রিবিউশন সব থেকে বেশি সেটা হচ্ছে টারশিয়ারি সেক্টর, তারপর হচ্ছে সেকেন্ডারি সেক্টর, আর তারপরে হচ্ছে প্রাইমারি সেক্টর। ইনফ্যাক্ট সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন এই দুটো সেক্টরকেও যদি আমরা জুড়ে দিই, অ্যাড করে নিই, তার থেকেও কিন্তু বেশি, মানে মোর দ্যান ধরো ওই 53 থেকে 56%-এর মধ্যেই কিন্তু এটা ঘোরাফেরা করে। ঠিক আছে, তো এটার আনসার হচ্ছে সার্ভিস সেক্টর। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এবার এই তিনটে সেক্টর ছাড়াও আরো একটা সেক্টরের কথা আমি তোমাদের বলতে চাইবো, তো সেটা হচ্ছে কোর সেক্টর অফ ইকোনমি, যেটাকে আমরা এখানে কোর সেক্টর অফ আইআইপিও বলি। কোর সেক্টর ইন আইআইপি, কোর সেক্টর ইন আইআইপি। এই যে আইআইপি কথাটা তোমরা শুনছো, এই আইআইপির ফুল ফর্ম হচ্ছে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। ঠিক আছে, তো এটাকে কোর সেক্টর ইন আইআইপিও বলা হয়। তো এখানে মেনলি 8টা বেসিক ইন্ডাস্ট্রিজ আছে যেটাকে আমরা বলি ইকোনমির কোর সেক্টর। আর এই 8টা বেসিক ইন্ডাস্ট্রি কি? কোল, ক্রুড অয়েল, পেট্রোলিয়াম রিফাইনারি প্রোডাক্টস, ন্যাচারাল গ্যাস, ফার্টিলাইজার, স্টিল, সিমেন্ট, ইলেকট্রিসিটি। তো এই যে 8টা বেসিক ইন্ডাস্ট্রি আছে এটাকে আমরা বলছি ইকোনমির কোর সেক্টর। কেন বলছি কোর সেক্টর? কারণটা হচ্ছে যে আমাদের ইকোনমি এগ্রিকালচার বেসড ইকোনমি তো বটে। এবার এগ্রিকালচার বেসড ইকোনমি তো আমরা বলছি, কিন্তু আমরা একটু আগেই দেখলাম যে আমাদের দেশের জিডিপিতে যে সার্ভিস সেক্টর তার কন্ট্রিবিউশন সব থেকে বেশি। তা তো এখানে তো কনফ্লিক্ট করছে, বা তোমাদের মনে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে এগ্রিকালচার বেসড ইকোনমি বলছি কিন্তু আনসার হয়ে যাচ্ছে এখানে সার্ভিস সেক্টর। এরকমটা কেন? কারণটা এটাই যে অর্থনৈতিকভাবে বা ইকোনমিক্যালি আমাদের দেশের লোক এখনো এগ্রিকালচারের উপরই মোস্টলি ডিপেন্ডেন্ট, বাট জিডিপিতে যখন আমি প্রোডাকশন ভ্যালু যখন আমি দেখছি, প্রোডাকশন ভ্যালুতে সার্ভিস সেক্টরের ভ্যালুটা অনেকটাই বেশি থাকছে। বাট আমাদের দেশের লোক ইকোনমিক্যালি এখনো কার সাথে জড়িত? না, মোস্টলি পিপল আর অ্যাসোসিয়েটেড উইথ এগ্রিকালচার, সেই জন্য এগ্রিকালচার বেসড ইকোনমি বললাম। বোঝা গেল? তো কোর সেক্টর অফ ইকোনমি কেন বলছি? যে কোর সেক্টর অফ ইকোনমি এই জন্যই বলছি যে আমাদের ইকোনমি এগ্রিকালচার বেসড ইকোনমি তো বটে, বাট স্টিল এই যে সেক্টরগুলোর কথা আমি বললাম এটার উপর পার্শিয়ালি ডিপেন্ড করে, কারণ আদার ইন্ডাস্ট্রি এদের উপর ডিরেক্টলি ডিপেন্ড করছে না। কাদের উপর ডিরেক্টলি ডিপেন্ড করছে? ডিপেন্ড করছে এই যে 8টা বেসিক ইন্ডাস্ট্রি, যেরকম ইলেকট্রিসিটি, স্টিল, রিফাইনারি প্রোডাক্টস, ক্রুড অয়েল, কোল, সিমেন্ট, ন্যাচারাল গ্যাস অ্যান্ড ফার্টিলাইজার। তো এই যে 8টা যে বেসিক ইন্ডাস্ট্রি এটার উপর ডিরেক্টলি ডিপেন্ড করছে, কারণ আদার ইন্ডাস্ট্রিকে এরা র মেটেরিয়াল প্রোভাইড করছে। তো এখানে যদি প্রোডাকশন কম হয় তো ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমবে, আর ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমলে তার ইম্প্যাক্টটা আমার জিডিপির ওপরও কিন্তু আসবে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা এই যে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে এই যে 8টা যে বেসিক ইন্ডাস্ট্রিজ এর যে ওয়েট ভ্যালু সেটা হচ্ছে 40.27%। এই ভ্যালুটাও কিন্তু মনে রাখবে। তাহলে এর ওয়েটেজটা কত? এর ওয়েটেজ হচ্ছে 40.27%। 40.27% হচ্ছে এর ওয়েটেজ। ঠিক আছে, তো ওয়েটেজ ওয়াইজও একটা ভালো রকম ওয়েটেজ ক্যারি করছে। আর আমাদের দেশের যে অন্যান্য ইন্ডাস্ট্রি এই সেক্টরগুলোর উপর বা এই বেসিক ইন্ডাস্ট্রির উপর ডিরেক্টলি ডিপেন্ড করছে, আর এই জন্যই এদেরকে আমরা বলছি কোর সেক্টর অফ ইকোনমি। আশা করি তোমরা সবাই ব্যাপারটা রিলেট করতে পেরেছো। তো সেক্টরস অফ ইকোনমিতে আমরা যেটা দেখলাম প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর, আর আলাদাভাবে আমি আরেকটা সেক্টর বললাম যেটাকে আমরা বলছি কোর সেক্টর অফ ইকোনমি বা কোর সেক্টর ইন আইআইপি। নেক্সট আমরা চলে আসি ইকোনমিক গ্রোথ ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক গ্রোথ ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট, তো এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? তো সবার আগে যদি তোমাদের বলি যে গ্রোথ আর ডেভেলপমেন্ট এটা বলতে তোমরা কি বোঝো? তো গ্রোথ বলতে আমি একটা এক্সাম্পল দিই, তাতে তোমরা ব্যাপারটা আরো বেটার ওয়েতে রিলেট করতে পারবে। তো গ্রোথ মানে হচ্ছে বাড়া,
ঠিক আছে, যেরকম একটা শিশু তার হাইট বাড়ছে, একটা বাচ্চা তার কি হচ্ছে হাইট বাড়ছে, তো এই যে বাড়াটা সেটাকে আমরা বলছি গ্রোথ। এবার তার যে হাইট বাড়ছে তার সাথে সাথে তার যে ম্যাচুরিটিটা যে বাড়ছে, ম্যাচুরিটি আসছে তার, সেটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট। বোঝা গেল? তাহলে যখন হাইট বাড়ছে তো সেটাকে আমরা বলছি গ্রোথ, আর তার মধ্যে যে ম্যাচুরিটিটা আসছে তো সেটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট। তো এবার ইকোনমির রেসপেক্টে যদি আমরা গ্রোথ আর ডেভেলপমেন্ট বলি, তাহলে আমরা গ্রোথ আর ডেভেলপমেন্ট বলতে কি বুঝবো? তো ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে যদি আমরা দেখি, তো একটা দেশের যে প্রোডাকশন সেটা যখন বাড়ে তো তখনই আমরা দেখছি সেটা দিয়ে সে দেশের গ্রোথ, মানে প্রোডাকশন বাড়ছে বা কমছে সেটার মধ্যে দিয়ে আমরা কি দেখছি, সেই দেশের ইকোনমিক গ্রোথ। আর তার পাশাপাশি সেই দেশের অভ্যন্তরে যে লোক বসবাস করছে তাদের যে জীবনধারা বা কোয়ালিটি অফ লাইফ সেটা রিপ্রেজেন্ট করছে সেই দেশের ডেভেলপমেন্ট। তাহলে যখন আমরা গ্রোথ দেখছি তো তখন শুধুমাত্র আমরা ফোকাস করছি সেই দেশের প্রোডাকশন পাওয়ারের ওপর বা প্রোডাকশন ভ্যালুর ওপর, আর যখন আমরা সেই দেশের ডেভেলপমেন্ট দেখছি তো তখন আমরা প্রোডাকশন তো দেখছি, তার পাশাপাশি যেটা দেখছি সেই দেশের নাগরিকের জীবন সাধন বা কোয়ালিটি অফ লাইফ বা জীবনযাত্রা কীরকম। ঠিক আছে, তো গ্রোথ যেটা সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট, যেখানে শুধুমাত্র ম্যাটার করে নাম্বার, whereas ডেভেলপমেন্ট ইজ আ কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট, যেখানে আমরা দেখি কোয়ালিটি। ঠিক আছে, শুধু কোয়ান্টিটি নয়, এখানে কি দেখছি আমরা দেখছি কোয়ালিটি। ঠিক আছে, তাহলে যখন আমি গ্রোথ দেখছি তো তখন আমি দেখছি প্রোডাকশন নাম্বারে, বাট যখন ডেভেলপমেন্ট দেখা হয় তো দেয়ার আর সেভারাল প্যারামিটার্স, যেখানে প্রোডাকশন তো আছেই, তার পাশাপাশি থাকছে হেলথ, এডুকেশন, জব অপরচুনিটিস, তারপরে HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, পভার্টি ইন্ডেক্স, তো বিভিন্ন ধরনের ইন্ডেক্স মিলিয়ে দেখা হয় ডেভেলপমেন্ট। বাট যখন আমরা শুধু গ্রোথ দেখব তো তখন শুধুমাত্র জিডিপির উপর বেস করেই দেখা হয় গ্রোথ। তাহলে এই যে কনসেপ্ট, গ্রোথের যে কনসেপ্ট, ইট ইজ এ ন্যারো কনসেপ্ট, whereas ডেভেলপমেন্টের কথা যদি আমরা বলি, ডেভেলপমেন্ট ইজ আ ব্রডার কনসেপ্ট। ডেভেলপমেন্ট ইজ আ ব্রডার কনসেপ্ট। বোঝা গেল? তো ডেভেলপমেন্ট যেটা আছে সেটা সাস্টেন, ধীরে ধীরে আসে, whereas growth is very much rapid। আর সেই জন্য দেখবে জিডিপি প্রত্যেকটা কোয়ার্টার আর ইয়ারলি দেখা হয়। যেরকম ডেভেলপমেন্টের কথা যদি আমরা বলি, যে প্ল্যানিং কমিশন 1951-এ নিয়ে এসেছিল 5 ইয়ার প্ল্যান, তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে আমরা কি বলি, যে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। তো কোন ওয়ার্ডটা ইউজ করছি, ডেভেলপমেন্ট ইউজ করছি। কোন ওয়ার্ডটা ইউজ করছি না, ডেভেলপমেন্ট। আর টাইম স্প্যানটা এই জন্য কি 5 বছর বা 10 বছর। বোঝা গেল ব্যাপারটা? তো গ্রোথ ধীরে ধীরে আসে না, গ্রোথ যেটা সেটা খুব র্যাপিড, ডেভেলপমেন্ট যেটা সেটা সাস্টেন্ড। বোঝা গেল? তো তিনটে জিনিস আমি এখানে বললাম, যে গ্রোথ হচ্ছে কোয়ান্টিটেটিভ, ডেভেলপমেন্ট কোয়ালিটেটিভ। গ্রোথ, যে কনসেপ্ট অফ গ্রোথ ইজ আ ন্যারো কনসেপ্ট, whereas the concept of growth is a broader concept. নেক্সট, গ্রোথ যেটা আমরা বললাম যেটা র্যাপিড, যেখানে টাইম স্প্যানটা খুব কম দিনের হয়, whereas ডেভেলপমেন্ট হচ্ছে সাস্টেন, যেখানে টাইম স্প্যানটা অনেক লম্বা হয় বা অনেক বেশি দিনের হয়। তো এখানে ডেফিনিশনটা দেওয়া রয়েছে যে ইকোনমিক গ্রোথ ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন অ্যান ইকোনমি। তো সবসময় মনে রাখবে যে গ্রোথ দেখার জন্য আমরা যে প্যারামিটারটার উপর ফোকাস করি সেটা হচ্ছে জিডিপি, বাট ডেভেলপমেন্ট দেখার জন্য অনেক প্যারামিটার আছে, অনেক প্যারামিটার, দেয়ার আর সেভারাল প্যারামিটার্স, যার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা প্যারামিটার হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম, এই জন্যই আমি বলছি, কারণ এক্সামে অনেক সময় এই ইন্ডেক্সগুলো দিয়ে জিজ্ঞেস করে যে গ্রোথ দেখার জন্য এটা কোন প্যারামিটারটা বেশি গ্রহণযোগ্য, বা ডেভেলপমেন্ট দেখার জন্য কোন প্যারামিটারটা বেশি গ্রহণযোগ্য। তো পার ক্যাপিটা ইনকাম দিয়ে আমরা বেসিক্যালি দেখছি ডেভেলপমেন্ট, আর গ্রোথ দেখার জন্য আমরা যে এই প্যারামিটারটা নিচ্ছি সেটা হচ্ছে জিডিপি। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে, যে ইকোনমিক গ্রোথ ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ গুডস এন্ড সার্ভিসেস ইন অ্যান ইকোনমি, whereas ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য ইকোনমিক ওয়েল বিইং অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ, যেটা আমি তোমাদের বারবার এমফাসাইজ করলাম, কোয়ালিটি অফ লাইফ, কোয়ালিটি of life of a nation, region, local community or an individual are improved according to targeted goals and objective। তো এটাকে আমরা বলছি ডেভেলপমেন্ট। বোঝা গেল? তো মেনলি আমরা যে টপিকগুলো ডিসকাস করার ছিল বেসিক্স অফ ইকোনমিতে আজকে আমি ডিসকাস করলাম, যেখানে আমি ফার্স্ট
ইকোনমিক্স তার ব্যাপারে একটু আইডিয়া দিলাম। নেক্সট তোমাদের সাথে ডিসকাস করলাম এখানে যে বিভিন্ন ইকোনমিক স্ট্রাকচার বা ইকোনমিক মডেল, ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট, মিক্সড ইকোনমি মানে টাইপস অফ ইকোনমি। তারপর আমরা ইন্ডিয়ান ইকোনমির উপর একটু ধারণা নিলাম। তারপর আমরা চলে গেলাম ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে। তো এবার আমরা একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি আমাদের সেশনে, আর যেটা কিনা খুব ইন্টারেস্টিং একটা পার্ট, আর সেটা হচ্ছে কোশ্চেন আনসার, যেটা তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে এই টপিকটা আমরা পড়লাম, এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন আমাদের এক্সামগুলোতে জিজ্ঞেস করতে পারে। তো সেই জন্য তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কিছু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা কিনা বিভিন্ন বছর বিভিন্ন পরীক্ষায় শুধুমাত্র এরকম নয় যে তোমাদের এই WBP কনস্টেবল বা অন্যান্য এক্সাম, SSC থেকে শুরু করে বিভিন্ন যে এক্সামগুলোতেও কিন্তু এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো চলো দেখে নিই। তো দেখো খুবই সহজ কোশ্চেন। প্রথম কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইকোনমিক্স ইজ আ কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স। তো দেখো ইকোনমিক্সকে প্রথম অ্যারিস্টটল কি বলেছিলেন, সায়েন্স অফ হাউসহোল্ড, কি বলেছিল, হাউসহোল্ড ম্যানেজমেন্ট, সায়েন্স অফ হাউসহোল্ড ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো এখানে ইকোনমিক্স ইজ আ কি হবে, খুবই সহজ। অপশন এ কম্পিউটার বিজ্ঞান, অপশন বি ভৌত বিজ্ঞান, অপশন সি সামাজিক বিজ্ঞান, অপশন ডি প্রাকৃতিক বিজ্ঞান, অর্থনীতি হলো। তো এর আনসার হবে, আমি জানি তোমরা সকলেই এটার আনসার করতে পারবে, অপশন সি সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, সোশ্যাল সায়েন্স। নেক্সট, which of the following is a part of tertiary sector? তো এদের মধ্যে থেকে কোনটা টার্সিয়ারি সেক্টরের পার্ট? ঠিক আছে, which of the following is a part of tertiary sector? Option A power and transportation, option B animal husbandry, option C cotton manufacturing, option D cultivation of crops. তো যারা এটার আনসার জানো কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও এটার আনসার কি। ঠিক আছে, আমি তো বলবোই, কিন্তু যারা দেখছো তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ঠিক আছে, which of the following is a পার্ট অফ টার্সিয়ারি সেক্টর? তো আমরা মূলত তিনটে সেক্টর দেখলাম, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। তার মানে হচ্ছে সার্ভিস সেক্টরের পার্ট কোনটা, নিচের কোনটি টার্সিয়ারি সেক্টরের একটি অংশ? বিদ্যুৎ ও পরিবহন, পশুপালন, তুলা উৎপাদন, ফসলের চাষ। তো এখানে আনসার হয়ে যাবে বিদ্যুৎ ও পরিবহন। ঠিক আছে, বিদ্যুৎ ও পরিবহন মানে পাওয়ার অ্যান্ড ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, আচ্ছা নেক্সট, which of the following form of economy is the term laissez-faire is associated? laissez-faire শব্দটি অর্থনীতির কোন রূপের সাথে যুক্ত? laissez-faire আমি বারবার বলেছিলাম, এই যে টার্মটা laissez-faire, এই টার্মটা উঠিয়ে কিন্তু তুলে কোশ্চেন জিজ্ঞেস করে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে কোশ্চেন এখানে দেওয়া রয়েছে যে with which form of economy is the term laissez-faire associated? তো laissez-faire শব্দটি অর্থনীতির কোন রূপের সাথে যুক্ত? তো এর আনসার হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি। কেন ক্যাপিটালিস্ট ইকোনমি? কারণ laissez-faire মানে হচ্ছে নন ইন্টারফারেন্স বাই দ্য গভর্নমেন্ট, নন ইন্টারফারেন্স বাই দ্য স্টেট অর গভর্নমেন্ট। ঠিক আছে, যেখানে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল থাকবে না। ঠিক আছে, নেক্সট, when there is effect on economic activities of an specific country due to import and export, then such economy are called, এই ধরনের ইকোনমিকে আমরা কি বলি? যখন আমদানি রপ্তানির কারণে কোনো একটি নির্দিষ্ট দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর প্রভাব পড়ে। ঠিক আছে, তাহলে যে কান্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট করে সেই কান্ট্রির উপরই ইকোনমিতে প্রভাব পড়বে, আর যে কান্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট করে তো তখন সেই কান্ট্রিকে আমরা বলি ওপেন ইকোনমি, তার মানে উন্মুক্ত অর্থনীতি। এর আনসার কি হবে? উন্মুক্ত অর্থনীতি বা ওপেন ইকোনমি। খুব সহজ একটা কোশ্চেন। নেক্সট, হু ইজ কল্ড ফাদার অফ ইকোনমিক্স? এটা তো খুবই সহজ, আমরা শুরুতেই ডিসকাস করেছি, অ্যাডাম স্মিথ, যিনি একটা বই লিখেছিলেন। বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে ওয়েলথ অফ নেশন, 1776-এ, তাই তো? তো চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। নেক্সট, আ ক্লোজড ইকোনমি ইজ ওয়ান হুইচ, option A does not trade with other countries, option B does not
possess any means of international transport, option C does not have a coastal line, option D is not a member of the UNO। তো এবার যেটা জিজ্ঞেস করেছে ক্লোজড ইকোনমি নিয়ে, কি একটি বদ্ধ অর্থনীতি হলো যা অন্য দেশের সাথে বাণিজ্য করে না, আন্তর্জাতিক পরিবহনের কোনো উপায় নেই, দেশের উপকূলীয় রেখা নেই, অপশন ডি ইউএনওর সদস্য নয়। তাহলে ক্লোজড ইকোনমি বলতে আমরা কি বুঝি? খুবই সহজ, যে কান্ট্রি কোনো রকম কোনো ট্রেড করে না অন্যান্য দেশের সাথে, তাহলে অপশন এ ডাজ নট ট্রেড উইথ আদার কান্ট্রিজ, তাহলে অপশন এ অন্যান্য দেশের সাথে বা অন্য দেশের সাথে বাণিজ্য করে না। তো একটি বদ্ধ অর্থনীতি হলো যা অন্য দেশের সাথে বাণিজ্য করে না। ঠিক আছে, তো চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। A mixed economy works primarily through the option A market mechanism, central allocative machinery, option C market mechanism regulated by government policy, option D market mechanism guided by government participation and planning। তাহলে একটি মিশ্র অর্থনীতি প্রাথমিকভাবে কাজ করে কিসের উপর? মার্কেট মেকানিজমের উপর, না সেন্ট্রাল অ্যালোকেটিভ মেশিনারির উপর, না বাজার ব্যবস্থা সরকারি নীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, না সরকারি অংশগ্রহণ ও পরিকল্পনা দ্বারা পরিচালিত বাজার ব্যবস্থা। তাহলে এর আনসার হবে মিক্সড ইকোনমি, যেখানে গভর্নমেন্টের পার্টিসিপেশন আর প্ল্যানিং দুটোই থাকে। ঠিক আছে, তাহলে মার্কেট মেকানিজম গাইডেড বাই গভর্নমেন্টস পার্টিসিপেশন এন্ড প্ল্যানিং, তার মানে অপশন ডি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, in an economy the sectors are classified into public and private on the basis of, কিসের উপর ভিত্তি করে একটা ইকোনমিতে প্রাইভেট আর পাবলিক সেক্টরে আমরা ডিভাইড করছি? যারা জানো চটপট কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও এটার আনসার কি হবে। খুব সহজ কোশ্চেন, in an economy the sectors are classified into public and private on the basis of, তাহলে এর আনসার হচ্ছে ওনারশিপ অফ এন্টারপ্রাইজ, উদ্যোগের মালিকানা, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা সরকারি বা বেসরকারি এই যে ক্যাটাগরিতে কিন্তু ক্লাসিফাই করি। ঠিক আছে, ওনারশিপ অফ এন্টারপ্রাইজ। ঠিক আছে, তো দেখো যে টপিকটা আমরা পড়লাম, তো এই টপিক থেকে যে কোশ্চেন্স গুলো জিজ্ঞেস করছে খুবই সহজ কোশ্চেন, তো এরকম নয় যে ইকোনমিক্স খুবই কঠিন। ঠিক আছে, তো এটা খুবই সহজ, তোমরা যদি ঠিক ওয়েতে পড়াশোনা করো, দেখো যে তোমরা প্রত্যেকটা কোশ্চেনের আনসারই কিন্তু ইজিলি করতে পারছো। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন, হায়ার অ্যান্ড ফায়ার ইজ দ্য পলিসি অফ, হায়ার অ্যান্ড ফায়ার ইজ দ্য পলিসি অফ। তাহলে হায়ার অ্যান্ড ফায়ার এই যে পলিসিটা, মানে যখন রিকোয়ারমেন্ট হবে হায়ার করা হবে, আর যখন রিকোয়ারমেন্ট থাকবে না তখন তাকে ফায়ার করা হবে, মানে ছাঁটাই করা হবে। তো এটা মেনলি আমরা দেখতে পাই কিরকম চাকরিতে? প্রাইভেট চাকরিতে, তাই কিনা? তো প্রাইভেটাইজেশন ইজ আ ড্রিভেন ফোর্স অফ হুইচ ইকোনমি? ক্যাপিটালিস্ট ইকোনমি। তাহলে এটার আনসার হবে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমে আমরা কিন্তু পুঁজিবাদে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই, হায়ার অ্যান্ড ফায়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া ইজ কল্ড আ মিক্সড ইকোনমি বিকজ অফ দ্য এক্সিস্টেন্স অফ। তো আমাদের দেশের ইকোনমিকে, আমাদের দেশের অর্থনীতিকে আমরা বলছি মিক্সড ইকোনমি, কিসের উপর ভিত্তি করে? তো অপশন দেখো এটা কি বলেছে, এখানে কিছু 1 2 3 4 রোমান 1 2 3 4 করে দিয়েছে, এবার এই কোডটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আজকাল খুব এক্সামে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো কোডসে কি বলছে? অপশন এ 1 and 2 পাবলিক অ্যান্ড প্রাইভেট, অপশন বি 1 and 3 পাবলিক অ্যান্ড জয়েন্ট, অপশন সি 3 and 4, অপশন ডি 2 and 4। তো আমরা জানি যে মিক্সড ইকোনমি বলতে বুঝি কোএক্সিস্টেন্স অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, সঠিক আনসার কি হয়ে যাবে? সঠিক আনসার হয়ে যাবে পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর। তাহলে এটা আর এটা এই দুটো মিলে, তাহলে সঠিক আনসার অপশন এ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কমপ্লিট সেশন, যেখানে আমরা কিন্তু ইন্ট্রোডাকশন, যেখানে আমরা ইকোনমিক্স নিয়ে ডিসকাস করলাম, তারপর আমরা দেখলাম টাইপস অফ ইকোনমি, তারপর ইন্ডিয়ান ইকোনমি, ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ, অ্যান্ড লাস্টলি এমসিকিউ ডিসকাশন। তো আই হোপ পুরো টপিকটা তোমাদের ক্লিয়ার হয়েছে, আর এই টপিকের ওপর যে ধরনের কোশ্চেন্সগুলো বিগত এক্সামে জিজ্ঞেস করেছে তার সম্বন্ধেও আমি কিন্তু একটা তোমাদের ধারণা দিলাম। তো এরকম আরও অনেক অনেক টপিক, তার পাশাপাশি এমসিকিউ কোশ্চেন্স নিয়ে আমি আসবো তোমাদের সামনে, তোমাদের ইউটিউব চ্যানেল WB এক্সামসওয়ালায়। তো স্টে টিউনড, আর খুব ভালো লাগলো তোমাদের সাথে ইন্টারাক্ট করে। তো এভাবেই কানেক্টেড থাকো আমাদের সাথে, আর তোমাদের এক্সামের জন্য তোমরা নিজেদেরকে আরও ভালোভাবে প্রিপেয়ার করো। সো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।